আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? কি অবস্থা? কোথায় সবাই, কোথায়? তাড়াতাড়ি একটু যুক্ত হয়ে যাও, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা আর ভিডিওটা একটু শেয়ার করে দিবা, ঠিক আছে? আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু ক্লিয়ারলি একটু বলবা। কথা কি শোনা যাচ্ছে? ক্লিয়ার কি কথা শুনতে পারতেছো কিনা একটু বলবা, কমেন্ট করে জানাও। আচ্ছা কি অবস্থা, এখনো যুক্ত হও নাই তোমরা? একটু ফাস্ট হয়ে যাও, একটু ফাস্ট হয়ে যাও। আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও তো, যে ভাই কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। ফার্স্ট একটু কমেন্ট করবা। আচ্ছা, তাহলে এর আগের দিন আমাদের আজকের ক্লাস হচ্ছে কি অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় আমরা উপযোগ অংশটা শেষ করছিলাম, তাই না? উপযোগ অংশটা শেষ করছি, ওইখান থেকে আমরা একটা সৃজনশীল শিওর কমন পাবো। তার মানে তুমি ওখান থেকে 10 মার্ক আর এমসিকিউ 2 থেকে 3টা কমন পেয়ে যাচ্ছ। তাহলে আমরা প্রথম দিন কি হয়েছিল? প্রথম যেদিন আমরা প্রথম দিন করছিলাম প্রথম অধ্যায়। কত অধ্যায় করছি? প্রথম অধ্যায়, ঠিক আছে? আমি প্রথম অধ্যায় থেকে কি বলছি? একটা সৃজনশীল পাবা। তাহলে একটা সৃজনশীল মানে হচ্ছে 10 নাম্বার, 10 মার্ক, ঠিক আছে? আর এমসিকিউ পাচ্ছ কত? আচ্ছা ক্লিয়ার শোনা যাচ্ছে? আচ্ছা ভেরি গুড, তাড়াতাড়ি একটু যুক্ত যাও, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, শেয়ার করে দাও। 10 মার্ক আর এমসিকিউ পাচ্ছ 3 থেকে 4 মার্ক। মানে আমি এক কথা বলছি যে তুমি 14 থেকে 15 মার্ক কমন পাচ্ছ। ইনশাআল্লাহ তোমরা কমন পেয়ে গেছো, অলরেডি কমন পেয়ে গেছো। কারণ কি, আমরা প্রথম অধ্যায় করে ফেলছি। আর আমি বলছি দ্বিতীয় অধ্যায়টা আমাদের একটু বড়, তো বড় হওয়ার কারণে এখান থেকে সিকিউ যে সৃজনশীল দিয়ে থাকে এটা 3টা থেকে 4টা দিয়ে থাকে। কয়টা দিয়ে থাকে? 3 থেকে 4টা। তুমি বুঝতেছো? একটা অধ্যায় পড়লে তোমার 30 মার্ক এখানে কমন চলে আসতেছে। মানে একটা অধ্যায় থেকে 30 থেকে 40 মার্ক কমন পাচ্ছ তুমি। তো আমরা প্রথম যেদিন ক্লাস করছি, দ্বিতীয় অধ্যায়ে যে প্রথম ক্লাসটা করছি, প্রথম দিনেরটা পর্ব 1-এ আমরা একটা সৃজনশীল কমন পাইছি, আবার আমরা 2টা থেকে 3টা এমসিকিউ মার্ক কমন পাইছি। তার মানে তুমি অটোমেটিক, তুমি জাস্ট 2টা ক্লাস করছো, সেইখানে তুমি 10, 10, 20 আর 3, 2, 5 ধরলাম আমরা কি 6 মার্ক। তার মানে তোমার 26 মার্ক অলরেডি কমন আছে, 26 মার্ক, ঠিক আছে? আমরা পড়া শুরু করিনি এখনো, আমরা শুরু করতেছি। তোমরা জাস্ট একটু যুক্ত হয়ে যাও, ততক্ষণে আমি কি ধারণাটা তোমাকে দিতে হবে, তাই না? তো 26 মার্ক তুমি অলরেডি কমন পেয়ে গেছো যদি ক্লাসগুলো মনোযোগ দিয়ে করে থাকো। আর আজকে যে ক্লাসটা করবো এখান থেকে একটা সৃজনশীল পাবা, আমি দেখাই দেবো একটা সৃজনশীল। তো সৃজনশীল আর এমসিকিউ বিষয়টা আমরা আলাদা করে করব, ঠিক আছে? আমরা আগে চ্যাপ্টারটা ঠিক করে করি। তবে এইচএসসি তারা 25 আছো, 26-এর বেসিক ক্লিয়ার হচ্ছে, তাই তো? আচ্ছা বোঝা গেছে? তাহলে আজকের ক্লাসে আমরা ইনশাল্লাহ 10 থেকে 12 মার্ক, আজকের ক্লাসে আমরা 10 থেকে 12 মার্ক কমন নিশ্চিত করব ইনশাল্লাহ, ঠিক আছে? তো আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে, আমরা দেখে নিই, দাঁড়াও। আচ্ছা, তো আমরা আজকে পড়বো, শুরু করি আমরা তাহলে, ঠিক আছে? আমরা শুরু করলাম, ঠিক আছে? আচ্ছা, সবাই একটু ফার্স্ট মেনশন দিয়ে দাও, আমরা শুরু করে ফেলি। তাহলে অপেক্ষক, চলক এবং ধ্রুবক। অপেক্ষক, একটা হচ্ছে অপেক্ষক, একটা হচ্ছে চলক এবং একটা হচ্ছে ধ্রুবক। এগুলো কি? তো আমি তোমাদেরকে বলছিলাম না, ফাংশন মানে কি বোঝাচ্ছে? অপেক্ষক হচ্ছে, তো আমরা যখন একটা লিখি, কি লিখি? আমরা যখন একটা ফাংশন লিখতেছি, ফাংশনটা হচ্ছে
হ্যাঁ ইনশাআল্লাহ তাহলে আমরা ক্লাসটা করি, মনোযোগ দিয়ে ক্লাসটা করব, শেষ পর্যন্ত ক্লাসটা করব, ঠিক আছে? শেষ পর্যন্ত ক্লাসটা করব। তাহলে আমরা শুরু করি। তাহলে আমরা ধরো একটা ফাংশন লিখলাম যে y ইজ ইকুয়াল টু f, এইটা হচ্ছে ফাংশন অফ x, ঠিক আছে? বোঝা গেছে? তো এইখানে দেখো আমি এই ফাংশনটা দিয়ে আমরা ক্লিয়ার করে ফেলবো। তো পুরো বিষয়টা হচ্ছে একটা কি ফাংশন, ঠিক আছে? তো অপেক্ষক, এটাকে আমরা অপেক্ষক কেন বলি? ফাংশনই কিন্তু অপেক্ষক। আবার বলি না যে ফাংশন কি ভাইয়া, অপেক্ষক কি ভাইয়া, কিন্তু অপেক্ষকের ইংরেজি নামটা কি? ফাংশন। তো এই বিষয়গুলো আসলে পরীক্ষায় আসে না, ঠিক আছে? কিন্তু এই বিষয়গুলো না বুঝলে তুমি লিখতে পারবে না, তোমার বেসিকটা ক্লিয়ার থাকবে না, যার কারণে এগুলো পড়তে হয়। একটা হচ্ছে ভেরিয়েবল, কি বললাম? ভেরিয়েবল মানে চলক, মানে এক কথা আমি চলক বলতে কি বুঝি? যে চলে, ঠিক আছে? যার মাধ্যমে ফাংশনটা রান করা হয়, চলে, অপেক্ষকটা চলে। তো চলে কিভাবে আমরা দেখবো এখন, ঠিক আছে? চলে ভাষাটা কোথাও লিখেও না, জাস্ট এটা বোঝার জন্য। আর একটা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে? ইংরেজি নামগুলো মনে রাখতে পারো, দরকার নাই তেমন এখন। বোঝা গেছে? আচ্ছা, তাহলে ফাংশন হচ্ছে আমার একটা অপেক্ষক, এই অপেক্ষকই ফাংশন। তাহলে এই বিষয়টা হচ্ছে একটার উপর একটা নির্ভরশীল। কি বললাম? একটার উপর একটা নির্ভরশীল। কিভাবে? এখন দেখি। আমাদের এইখানে যে এক্সটা দেখতেছো না, এইটা একটা চলক, ঠিক আছে? এইটা একটা চলক, ঠিক আছে? এটা একটা কি চলক। এই যে ওয়াইটা দেখতেছো, এইটাও একটা চলক, কিন্তু এখানে পার্থক্য আছে। কিভাবে পার্থক্য আছে? তুমি দেখো, ওয়াই এর একটা মান ধরলে আমি এক্স এর একটা মান বের করতে পারবো না, আগে পারবো না, ঠিক আছে? এটা আরো ক্লিয়ারলি বোঝার জন্য আমরা এই কাজটা করতে পারি যে আমরা এক্স লিখলাম, আচ্ছা, ফাংশন অফ এক্স প্লাস 2, এটা একদম ক্লিয়ারলি হয়ে যাবে এখন। কিভাবে? তাহলে আমি যদি এক্স এর মান ধরি 1, এক্স এর মান ধরলাম 1, তাহলে বলো দেখি ওয়াই এর মান কত আসে? বলো ওয়াই এর মান কত আসে? এক্স এর মান যদি 1 ধরি, ওয়াই এর মান কত আসে? তাহলে 1 + 2 করলে কত হয়? ওয়াই। এই যে আমি এখানে দেখাই যাচ্ছে, বোঝাই যাচ্ছে। তাহলে আমার এক্স এর মান যখন 1, ওয়াই এর মান তখন 3, তাই তো? এক্স এর মান যখন 1, ওয়াই এর মান তখন কত? 3। তো এখন আমি বললাম এক্স এর মান 7, যখন আমি এক্স এর মানটা 7 ধরছি, তখন দেখো তো ওয়াই এর মান কত হয়ে গেছে? তোমরাই বলো দেখি, ওয়াই এর মানটা কত হয়ে গেছে? তো ভাই ইজি, এক্স এর জায়গায় 7 বসাবো, 7 আর 2 যোগ করে দিব, শেষ। তাহলে 9, তাহলে 9। এই যে ভাইয়া, এক্স এর মান ধরার ফলে আমি ওয়াই এর মান বের করতে পারতেছি। আমি ওয়াই এর মান ধরলে আমি এক্স এর মানটা ডিরেক্ট বুঝবো না। তো আমি ধরলাম ওয়াই এর মান কত? ওয়াই এর মান ধরলাম 10, তো এক্স এর মান কত তুমি বের করতে পারবা? কি করে? ক্যালকুলেশন করে বের করতে হবে যে দুইটাকে এই পাশে নিয়ে এসে যোগ আছে, এখানে বিয়োগ করতে হবে। সো এইখানে ভেজাল আছে, এইখানে ওয়াইটা হচ্ছে নির্ভরশীল। ওয়াইটা কি তাহলে? নির্ভরশীল। আর এক্সটা হচ্ছে স্বাধীন, মানে এক্স এর নিজস্বতা আছে, যে আমি ধরলেই এক্স এর মান একটা ধরতে পারতেছি, এর ফলে আমার ওয়াই এর মানটা পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? এক্স এর মানের ফলে ওয়াই এর মান পরিবর্তন হচ্ছে। ক্লিয়ার? এই যে রিলেশনটা এদের মধ্যে, যে সম্পর্কটা, এইটা হচ্ছে অপেক্ষক। এখানে এক্স একটা চলক। আর ধ্রুবক জিনিসটা কি? ধ্রুবক জিনিসটা হচ্ছে যে মানটা সবসময় ওই রকমই থাকে। তো আমরা কিন্তু সবাই এই জিনিসটা পড়ে আসছি যে পাই ইজ ইকুয়াল টু 3.1416 সামথিং আর কি, এইটাই, ঠিক আছে? তো এই মানটা হচ্ছে মানে যেখানে তুমি পাই যেখানেই বসাবা, ঠিক আছে? তো আমি বললাম কি যে এক্স প্লাস পাই। তো এইখানে কি হবে? এক্স এর মান 1 ধরলে পাই এর মান কিন্তু সব জায়গায় 3.1416ই থাকবে, তাই না? 1416 থাকবে না? এটা থাকবে কি? হ্যাঁ। তাহলে এটা হচ্ছে কি? এটা আমরা বললাম এটা হচ্ছে ধ্রুবক, মানে কনস্ট্যান্ট। এটা কি? ধ্রুবক, কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে এরপর দেখি। এই যে এখানে আমরা চলক টলক যে বিষয়গুলো আছে এগুলো আমরা পড়বো। তো আমি কিন্তু এগুলো তোমাদেরকে বলে দিলাম। তো এই বিষয়গুলো একটু জাস্ট দেখে নাও। কি বলছে? চলক যে প্রতীক বা রাশি ভিন্ন ভিন্ন মান গ্রহণ করে তাকে চলক বলে, অর্থাৎ যে সাংকেতিক চিহ্নের মাধ্যমে পরিবর্তনশীল, অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন মান ধারণ করে। এই যে এক্স এর মানে পরিবর্তনের ফলে সবগুলো মান চেঞ্জ করছে। তো চলক কি, অপেক্ষক কি, এগুলো কিন্তু আমাদের ক্লিয়ার। তো এখন এটা ক্লিয়ার হয়ে গেছে না? আচ্ছা, তাহলে এরপর দেখি আমরা ধ্রুবক। এই যে ধ্রুবক, ধ্রুবকটা কি? বললাম না যে নির্দিষ্ট একটা মান থাকে। কি থাকে? নির্দিষ্ট একটা মান থাকে। তাহলে এটি গাণিতিক প্রক্রিয়ায় যে বস্তু বা বিষয়ের মান পরিবর্তিত হয়, ঠিক আছে? একটা নির্দিষ্ট মান থাকে, অর্থাৎ স্থির বা নির্দিষ্ট, যা স্থির বা নির্দিষ্ট থাকে তাকে ধ্রুবক বলে। সংক্ষেপে যার মান পরিবর্তিত হয় না। এগুলো বোঝা আর কিচ্ছু নাই, আমরা জাস্ট একবার করে পড়ে যাব। তো এই যে ভাগ আছে দুইটা, সুনির্দিষ্ট ধ্রুবক, ইচ্ছামূলক ধ্রুবক, ঠিক আছে? তুমি যখন ম্যাথ করবা
তোমাদের তো এখন কোনো কিছু নাই। এই ইকোনমিক্সে যারা অনার্স করে থাকে, আমরা যা করতেছি, আমাদের ধরো এখানে ক্যালকুলাস আছে, ইন্টিগ্রেশন, সব কিছু অনেক ভাগ ভাগ আছে। তো বিভিন্ন কিছুর জন্য আমাদের বিভিন্ন ম্যাথ আছে, ঠিক আছে? তো অনেক ম্যাথ, তো এখানে আমাদের মানগুলোকে ধরে নিতে হয়। তো এই যে আমি ইচ্ছামূলক একটা ধরে নিলাম যে a সমান সমান 10, তো আমি এটা ধরে সব জায়গায় কাজ করতেছি যে a সমান সমান 10। তো এইখানে এটা কি কি এটা হচ্ছে ইচ্ছামূলক ধ্রুবক, ঠিক আছে? এ কিন্তু আসলে 10 না, আমি ধরে নিছি। কিন্তু যদি আমি পাই বসাই তাহলে কি হবে? পায়ের একটা নির্দিষ্ট মান আছে। বোঝা গেছে? বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া, পেজে মেসেজ কিভাবে দিবা? পেজে মেসেজ কিভাবে দিবা? যাও এডুকেশন পেজে যাও, যা সেন্ড মেসেজে চাপ দাও, তাহলেই তো হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখি আমরা। এরপর হচ্ছে পরামিতি। এই যে পরামিতি একটা মানে খুবই আসার মতো একটা প্রশ্ন, যেটা ক নাম্বারে আসতে পারে। কোথায় আসতে পারে ভাইয়া? ক মার্কে, ক মানে 1 নম্বরে। যে পরামিতি কাকে বলে? পরামিতি হচ্ছে গাণিতিক প্রক্রিয়ায় যে সব রাশির মান অজ্ঞাত তাকে পরামিতি বলে। তার মানে যেসব রাশির মান আমি জানি না, তুমি জানো না, কেউ জানে না, সেইটা হচ্ছে পরামিতি। কি রকম? আলফা, বিটা, গামা। আলফা, বিটা, গামা এইসবের এখন ব্যবহার খুবই কম আমাদের। আমরা যে আলফা, বিটা আর কি গামা গামা এগুলো যে ব্যবহার করে থাকি, তারপরে আমরা ল্যামডা ব্যবহার করে থাকি। যেমন আমাদের একটা পড়ার টপিকে হচ্ছে ল্যাগ্রেঞ্জ ফাংশন, তো ওইখানে ল্যামডাটা ব্যবহার করা হয়, যেটা আমি নতুন শিখছি, ঠিক আছে? তো এই যে এটার মান কত আমি কিন্তু জানি না, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন মান হইতে পারে, ঠিক আছে? তো এটা হচ্ছে কি? পরামিতি। এক কথা মাথায় রাখবা যে অজ্ঞাত যে রাশির মান অজ্ঞাত, সেটা কি বলো? পরামিতি। ইকোনমি শাহিন ভাই ক্লাস নেওয়ার কথা ছিল, ভাইয়া ওটা নিচ্ছে। শাহিন ভাই ক্লাসটা হচ্ছে ওটা হচ্ছে তোমার গুচ্ছের জন্য, এটা এইচএসসির জন্য না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপরটা আমরা দেখি চাহিদা অপেক্ষক। এই যে আমাদের পড়ার মধ্যে আমরা ঢুকে গেছি, ঠিক আছে? চাহিদা অপেক্ষক, তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে ভাইয়া, এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটা দিয়ে একটু পরে দেখবা যে ফাংশন কিভাবে নির্ণয় করতে হয়, এই রাশিটা দিয়ে তোমাকে বের করতে হবে। তোমাকে আমি বের করে দেখাবো একটা ম্যাথ, ঠিক আছে? তো এটা হচ্ছে কিউডি, মানে হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ড। লিখে ফেলো আমার সাথে লিখে ফেলো, কোয়ান্টিটি ডিমান্ড ইজ ইকুয়াল টু ফাংশন অফ পি। তার মানে পি এইখানে দাম, লিখে ফেলো। আমি স্লো পড়াচ্ছি যাতে তোমরা তাড়াতাড়ি লিখতে পারো। কোয়ান্টিটি অফ ডিমান্ড মানে হচ্ছে চাহিদার পরিমাণ, এক কথায় চাহিদার পরিমাণ, ঠিক আছে? চাহিদা পরিমাণ, এগুলো হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ড। তাহলে যে অপেক্ষক বা সমীকরণের সাহায্যে চাহিদার পরিমাণের সাথে দামের বিপরীতমুখী, এই যে একটা এমসিকিউ পেয়ে গেছি আমরা, এমসিকিউটা কি দেখো তো? চাহিদার পরিমাণের সাথে দামের কি সম্পর্ক? তাহলে চাহিদা, বলো চাহিদার দামের মধ্যে কি সম্পর্ক বিদ্যমান? চাহিদা, লিখে ফেলো, নোট করে ফেলো, চাহিদা ও দামের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান, বিপরীতমুখী। একটু পরে আমরা এটা ভালোভাবে বুঝতে পারবো, আমি তোমাকে এখনই বলে দিচ্ছি। বিপরীতমুখী সম্পর্ক। তো বিষয়টা হচ্ছে চাহিদার দামের মধ্যে বিপরীতমুখী সম্পর্কটা কিভাবে? যেমন ধরো একটা খাতার দাম 50 টাকা, ঠিক আছে? তো তুমি সেই অবস্থায় 10টা খাতা নিতা। এখন আমাকে বলো তো, আমি যদি বলি একটা খাতার দাম 70 টাকা, তুমি কি সেই 10টা খাতায় নিবা না? আমরা প্রথমত পড়ে আসছি না যে আমাদের কি সীমিত পরিমাণের সম্পদ, অসীম চাহিদা। আমাদের চাহিদা আছে, ঠিক আছে, আমার 10টা খাতা দরকার, কিন্তু দাম যদি হয়ে থাকে 70 টাকা, আমার কাছে ততগুলো টাকা নাই, আমার কাছে 500 টাকা ছিল, একটা খাতার দাম কত? 50 টাকা। তো আমি কয়টা নিব? আমি হিসাব করে আসছি যে আমি 10টা নিতে পারতেছি 500 টাকা দিয়ে, আমার কাছে আছেই 500 টাকা, ঠিক আছে? যখন হয়ে গেল 70 টাকা, তখন কি তুমি 500 টাকা দিয়ে 10টা খাতা তখন নিতে পারবা না। তখন তোমাকে আলটিমেটলি খাতাটা পরিমাণটা কমায় দিতে হবে। তো এই দেখো, দামের সাথে চাহিদার পরিমাণের বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। তাহলে যদি দাম যদি হয় মানে কিউডি, পরিমাণ যদি, আচ্ছা তো এই দেখো আরেকবার, তাহলে আমি বলবো এভাবে চিহ্ন দিয়ে আমি বুঝতে পারি যে পি যদি বেড়ে যায়, কিউ তাহলে কমে যাবে। মনে থাকবে, দাম যদি বেড়ে যায়, কোয়ান্টিটি অফ ডিমান্ড মানে তাহলে কি হবে? চাহিদা পরিমাণ কমে যাবে।
ঠিক আছে। আচ্ছা, তাহলে ডি হচ্ছে চাহিদা কিউ এ মানে কিউ ডি, এটা কিউ ডির পরিমাণ, চাহিদা পরিমাণ, এফ হচ্ছে ফাংশন বা অপেক্ষক, পি হচ্ছে দাম। তাহলে আমরা এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেলাম, হয়েছে না এগুলো ক্লিয়ার? ঠিক আছে, একটু ফ্রেন্ডদেরকে সবাই মেনশন করে দাও। আমরা ক্লাসের দিকে মনোযোগ দিয়ে এইসব বিষয়গুলো নিয়ে বারবার না বলি তাহলে আমাদের দেরি হয়ে যাবে। ঠিক আছে, আমরা অনেক কিছু পড়বো আজকে ইনশাল্লাহ। আচ্ছা, তো একটু কমেন্ট করবা, ঠিক আছে, আমার সাথে কমেন্ট করবা। আচ্ছা, এখানে বলছে চাহিদা অপেক্ষক থেকে চাহিদা রেখা অঙ্কন করো। তো আমি যে তোমার এটা একটা তুমি গ নাম্বার বলতে পারো, এটা কি গ নাম্বার। তো এটা করতে বলছে, তো এটা কিভাবে করবা? চাহিদা অপেক্ষক থেকে চাহিদা রেখা অঙ্কন করো। তোমাকে একটা ফাংশন দেওয়া থাকবে, তো ফাংশন মানেই হচ্ছে অপেক্ষক। ঠিক আছে, আমি বারবার বলতেছি অপেক্ষকই ফাংশন। তাহলে ফাংশন কি আবার অপেক্ষক কি, এই জিনিসটা নিয়ে আর কি করা যাবে না, গোলমাল করা যাবে না। তোমাকে এটা দিয়ে দিছে, ঠিক আছে, কিউডি ইকুয়াল 10 - 2p। তার মানে এইখান থেকেই তোমাকে চাহিদার পরিমাণটা, দামের পরিমাণটা বের করে তোমার কাল্পনিক একটা কি করতে হবে, রেখা অঙ্কন করতে হবে। তো রেখা অঙ্কন করতে গেলে মাথায় রাখবা ফাংশন, প্রথমে কি আছে ফাংশন। ফাংশন থেকে আমি ডিরেক্ট রেখা অঙ্কন করব না, আমি প্রথমে ফাংশন থেকে সূচি অঙ্কন করব। কি অঙ্কন করব? সূচি। সূচি থেকে দেখে দেখে আমি রেখা বসাবো, অর্থাৎ রেখা অঙ্কন করব। তাহলে আমি সূচি, এখন আমার কাজ বাকি, তাহলে আমি সূচিটা করে নেই। তো আমি চাইলে আমি কয়েকটা মানই বসাইতে পারি আমার ইচ্ছা মতো, যেহেতু বলে দেয়নি যে কতগুলো মান বসাইতে হবে। তাহলে এক পাশে থাকবে কি বলছে, কিউ ডি পি। এইখানে বলো তো, এই যে এখানে একটা ফাংশন দেওয়া আছে না, ফাংশনের স্বাধীন চলক কোনটা, অধীন চলক কোনটা? এইখানে পি একটা ফাংশন মানে সরি চলক, কিউ একটা চলক। তো বলো দেখি কোনটা স্বাধীন চলক আর কোনটা নির্ভরশীল চলক? একটু কমেন্ট করো তো, একটু কমেন্ট করো। হ্যাঁ, এইচএসসি 26-এর জন্য আমাদের তোমাদের সব বিষয়ের উপরে কোর্স আসবে, ঠিক আছে। এইচএসসি 26-এর জন্য কোর্স আছে ইনশাআল্লাহ, একটু পর কয়েকদিন পর থেকে হয়তো আমাদের শুরু হয়ে যাবে। ভর্তির অ্যানাউন্সমেন্ট দেওয়া শুরু করলে তোমরা চাইলে ভর্তি হতে পারো, ঠিক আছে। একটু কমেন্ট করো ফার্স্ট, আমরা পড়াশোনা করতেছি যে আসলে কোথায় স্টুডেন্ট কই, আজকে কি ক্লাস, এটা কি গুরুত্বপূর্ণ একটা ক্লাস তোমরা এভাবে মিস করবা? এটা গুরুত্বপূর্ণ ক্লাস একটা। দ্বিতীয় অধ্যায় অনেক বেশি তুলনামূলক বলতে গেলে কঠিন, ঠিক আছে, অর্থনীতি কঠিন একটা অধ্যায়ের মধ্যেই এই অধ্যায়টা পড়ে। সো এই অধ্যায়টা মিস করাটা উচিত হবে না, স্টুডেন্ট বেশি না হলে তো সমস্যা। আচ্ছা, ভেরি গুড। এই যে যেবার কমেন্ট করছো ফাই অবনি কমেন্ট করছে যে পি স্বাধীন চলক, ভেরি গুড। পিটা হচ্ছে আমার স্বাধীন চলক, এই তো এইভাবে কমেন্ট করতে হবে, নোটও করতে হবে, স্বাধীন চলক। তাহলে পি হচ্ছে স্বাধীন চলক, তাহলে আমি পি এর মান বসানোর পরেই আমি কি কিউ যেটা নির্ভরশীল চলক মানে পরাধীন চলক বলতে পারি, নির্ভরশীল চলক যেটা, ঠিক আছে, এই চলকের মানটা আমি অথবা কি ভ্যালুটা আমি বের করতে পারবো। তাহলে পি হচ্ছে, যদি আমি ধরি যে আগে তাহলে পি বসাবো, পির একটা দাম ধরি, আমি কত ধরবো, পির দাম ধরলাম 2 টাকা। কত ধরলাম? 2, আমরা সহজ শিখি আগে, তাহলে 2 টাকা। তো 2 টাকা ধরলে আমার কিউডির মান কত আসবে বলো দেখি, বলো। বলো কত আসবে পি কিসের মান, কিউডির মান কত আসবে 2 ধরলে? কিউডির মান কত আসবে যদি 2 ধরি? আচ্ছা, কিউডির মান আসবে তাহলে পি আর 2 গুণ করব, পি মান 2, 2 2 গুণে 4, 10 বিয়োগ 4 তাহলে আসবে 6। হ্যাঁ, ভেরি গুড, 6। এরপরে পির মান ধরলাম 4, আচ্ছা 3 ধরি, 3 ধরলাম, তাহলে 3 দুগুণে 6, এখানে আসবে 4। এইভাবে তারপরে ধরলাম 4, তাহলে হচ্ছে কত, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 8 হইলে আর থাকে 2। এরপর যখন আমি 5 ধরবো তখন হয়ে যাবে 5 দুগুণে 10, 10 বিয়োগ 10, 0। এই তো, ভেরি গুড। খাদিজা জুই, লিজামণি কমেন্ট করছো 2। আচ্ছা, কিসের 2 বলছো বুঝি নাই। কিউডিটা 6 হবে, কিউডি কত হবে 6 হবে। তাহলে আমরা মান পাইছি, পির মান পাইছি, কিউডির মান পাইছি তো, তাই না? এটাকে এখন আমরা কিসে বসাবো, একটা চিত্রে বসাবো। তাহলে আমরা চিত্রটা বসাই। আমি তোমাদেরকে বলে দিছি না দাম কোথায় থাকবে, দাম উপরে থাকবে। তাহলে পি দাম কোন দিকে, পি এই পাশে উপরে উঠতেছে, এটা আমাদের অবশ্যই 0। এটা হচ্ছে আমাদের কিউ ডি, কোয়ান্টিটি অফ ডিমান্ড, ঠিক আছে। তাহলে আমরা ধরি 2, 4,
আচ্ছা ইংরেজিতে লিখছি নাকি? আচ্ছা বাংলা ইংলিশ মিক্সার হয়ে গেছে তাই না? আচ্ছা তাহলে একটু দাঁড়াও, তাহলে 2 4 দাম সর্বোচ্চ কত আছে? দাম সর্বোচ্চ আছে 5। তাহলে আমরা 1 2 দিয়ে লিখি, তাহলে আমরা সুন্দর মতো ক্লিয়ার হইতে পারবো। দাম আছে 2 3 4 5, তাহলে 1 2 3 4 5 এই যে এইভাবে বসাবা, ঠিক আছে? এইভাবে বসা নিবা 1 2 3 4 5। আর কিউডি আছে কত? তোমার সর্বোচ্চ আছে 6 পর্যন্ত, তাহলে 0 1 2 3 4 5 6। আচ্ছা এই যে আমাকে অনেকেই বলো যে ভাইয়া এই সূচিগুলো কিভাবে বসাবো, এগুলো তো মানে মাথায় থাকে না। তোমার তোমার টার্গেটই হবে কি, তুমি রেখাটাকে যে বসাবা, চিত্রটা যে আর্ট করবা, এটা সূচির মান হিসাব করে বসাবা, তাহলে এটা তোমার জন্য ইজি হবে, ঠিক আছে? তুমি এখানে চাইলে 2 ঘর করে স্পেস দিয়ে নিতে পারতা, 1 2 3 4 আমি যেভাবে নিছি এইভাবে নিতে পারো, তুমি একবারে ডিরেক্ট 5 ঘরও বসাইতে পারো, কিন্তু এটাতে চিত্রটা দেখতে সুন্দর হবে না। বোঝা গেছে? তা চিত্রটা কেমন লাগবে? খারাপ লাগবে দেখতে, বাজে লাগবে। আচ্ছা তাহলে আমরা দেখি, যখন 2 তখন আমার 6, তাহলে দাম যখন আমার কত 2, কিউডি তখন আমার 6, তাহলে দাম যখন সব থেকে কম এই জায়গায়, তখন আমার চাহিদার পরিমাণটা এই যে 6, ঠিক আছে? এরপরে যখন আমার দাম 3 টাকা তখন আমার চাহিদার পরিমাণ 4, তাহলে 3 বরাবর করে এই যে 4 এইখানে, ঠিক আছে? এই যে 4। এরপরে 4 টাকা যখন, তখন আমার চাহিদা, দেখো দাম বাড়তেছে চাহিদা কমতেছে, এই জন্য আমি বলছি কি দাম ও চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। মনে থাকবে, দাম ও চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। এরপরে 4 টাকা হওয়াতে দাম হয়ে যাবে 2, তাহলে আস্তে আস্তে দেখো পরিমাণটা কমে যাচ্ছে। আবার 5 টাকা যখন হয়েছে তখন আমার চাহিদা নেই, তার মানে কি দ্রব্যটা যখন 5 টাকা হয়েছে তখন আমি বলছি কি যে না এই দ্রব্যটা আমি কিনবো না, ঠিক আছে? তাহলে তোমার 5 টাকা এই যে 0, এই যে 0 বরাবর এইখানে একটা বিন্দু, তা তুমি এটাকে সোজা দাগ দিয়ে দাও, যোগ করে দাও, দিছো? এই চিত্রটাই হচ্ছে তোমার ডিমান্ড রেখা, ঠিক আছে? কোয়ান্টিটি অফ ডিমান্ড, এটা হচ্ছে চাহিদা রেখা। এক কথায় বলতে গেলে এটাই হচ্ছে চাহিদা রেখা, চাহিদা রেখা। বোঝা গেছে? এটা কি রেখা? চাহিদা রেখা। আচ্ছা তাহলে এটা আমাদের গেল। তাহলে আমরা বুঝতে পারছি অপেক্ষক থেকে চাহিদা রেখা অঙ্কন আমরা করতে পারছি। 10 - 2b কি হবে? তাহলে আমরা চাহিদা রেখা অঙ্কন করব। এরকম একটা তোমাদেরকে দেওয়া থাকবে, এরকম একটা তোমাদের অপেক্ষক অথবা ফাংশন দেওয়া থাকবে, সেইখান থেকে বের করতে হবে। তো আমরা এটা মুছে ফেলি। এখানে কি পয়েন্ট মার্ক করতে হবে? হ্যাঁ তোমরা চাইলে মার্ক করতে পারো। আচ্ছা মার্ক বলতে কি, এই যে আমরা একটা যে চিত্র আর্ট করছি, চিত্র যে আর্ট করলাম, তো এইভাবে দিছি না, তো এইখানে ধরো বিভিন্ন পয়েন্ট আসছে, তো এখানে একটা পয়েন্ট ছিল, ধরো এখানে একটা পয়েন্ট ছিল, এখানে একটা পয়েন্ট ছিল, তুমি স্থানাঙ্ক, এগুলোকে বলা হয় স্থানাঙ্ক, তুমি চাইলে এগুলো করতে পারো, ঠিক আছে? ভূমিরটা আগে বসাবা, এরপরে কিসেরটা বসাবা? আগে ভূমিরটা বসাবা। এই জিনিসটা মাথায় রাখিও যে ভূমিতে ধরো 2 ছিল, এই বরাবর 2 ছিল, আর এই বরাবর 4 ছিল, তাহলে তুমি আগে 2 বসাবা এরপর 4 বসাবা। এইভাবেই সবগুলো স্থানাঙ্ক তুমি চাইলে দিতে পারো, নাও দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কারণ কি তুমি যখন রেখাগুলো বসাচ্ছ তখন তো তুমি হিসাব করে বসাবা, তাই না? এইভাবে হিসাব করেই তো বসাচ্ছ, তাহলে এটা বোঝাই যাচ্ছে যে তুমি পারবা, ঠিক আছে? বিন্দুগুলোকে এবিসি, হ্যাঁ পেন্ট এবিসি দিয়ে মার্ক করতে পারো তুমি, সমস্যা নেই, অবশ্যই মার্ক করবা, করলে ভালো হবে। আচ্ছা তাহলে আমরা এরপরে দেখি, তোমরা দেখি অর্থনীতি ক্লাস করো, কেউ তো স্টুডেন্ট তো তেমন একটা নাই, কেন এই অবস্থা কেন? নাকি ক্লাস করে হাঁপাই গেছো, রেস্ট নিচ্ছ তোমরা? আচ্ছা তাহলে আমরা এরপরে দেখি, এরপর কি ছিল যে এই একটা রেখা দেওয়া আছে, এই পরিমাণটা দেওয়া আছে, এইটা তোমরা চিত্রে বসাবা। তো যারা ক্লাসটা করবা, এখন করতেছো অথবা পরে করবা, এইচএসসি 25-26, তোমাদের তো আর অন্য কোনো কিছু নাই, তাই না? অ্যাডমিশনের তো তোমাদের পড়া নাই এখন, এইচএসসি 25 এবং 26 তোমাদের জন্য এটা থাকলো, এইচডব্লিউ থাকলো, এইটা আমি করাই দিচ্ছি না, এটা কিন্তু খুবই ইজি। এখনই যেটা করাই দিলাম যে দাম আর পরিমাণ কিভাবে বসাবা, জাস্ট এইখানে দশমিকের জিনিসগুলো আছে, তো এই বিষয়গুলো আশা করি বুঝাইতে মানে বসাইতে পারবা। এমন দেওয়া আছে
ধরলাম কত 3.33, তাহলে 1 2 3 4, 3.33 মানে কি 3 থেকে একটু বেশি 4 থেকে কম, তাহলে এই যে পয়েন্টটা হবে। তো এখানে তুমি মার্ক করে পরে তুমি এখানে লিখে দিবা 3.33 ছোট করে লিখে দিবা, তাহলেই হয়ে যাবে। বোঝা গেছে? আশা করি এটা করতে পারবা। এটা তোমাদের নোট থাকলো, এগুলো আমাদের গ্রুপে শেয়ার করবা। ঠিক আছে, এগুলো আমাদের কি করবা, গ্রুপে শেয়ার করবা। আচ্ছা, তাহলে আমরা পয়েন্টটায় যাই। পয়েন্টটা হচ্ছে ঢাল বা স্লোপ। ভেরি ইন্টারেস্টিং টপিক একটা, যে ঢালটা কি, ঢাল কিভাবে নির্ণয় করতে হয়। ঠিক আছে, আমরা সমীকরণ থেকে আমরা ডিরেক্ট বলতে পারি ঢাল কতটুকু। ঠিক আছে, তো এটার পরে দেখাই দিচ্ছি, তা আমরা আগে শিখি, না হয়তো বুঝবা না। ঢাল জিনিসটা হচ্ছে কোনো রেখার উলম্ব বা উচ্চতা ও আনুভূমিক দৈর্ঘ্যের অনুপাতকে ঢাল বলে। ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি, যেটাকে আমরা বলে থাকি ট্যান থিটা। ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। ওই যে আমরা পড়ে আসছি না, টেরা লম্বা ভূত বলে থাকি, যে সায়েন্সের স্টুডেন্টরা পড়ে থাকো, সাইনের সাগরে লবণ আছে, কবরে ভূত আছে কসের ক্ষেত্রে, আর ট্যানের ক্ষেত্রে কি টেরা লম্বা ভূত, এই তিনটা আমরা পড়ে থাকি না। তো এইগুলোই হচ্ছে কি, এইগুলোই ঢালের নির্ণয়ের সূত্রটা। তাহলে কোনটা, ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। জ্যামিতিক ব্যাখ্যা স্বাধীন চলকের সামান্য পরিবর্তনে অধীন চলকের যে পরিবর্তন হয় তাকে ঢাল বলে। এই ঢাল নিয়ে তোমাদের এখন এত বেশি চাপ নাই, তোমরা ইজিলি বুঝতে পারবা বিষয়টা। তাহলে আমরা দেখি, এখন একটা চিত্র দেখলে আমরা আশা করি বুঝতে পারবো যে বিষয়টা কি। তো ধরো তোমার এই এমন একটা চিত্র ছিল, এটাকে আমরা ডিমান্ড রেখা আঁকছি না, তো ডিমান্ড রেখাটাই আবার আঁকি। ধরো এই যে এরকম ডিমান্ড, তো এটা ধরো ডি রেখা, ধরলাম এটা ডি রেখা। প্রথম অবস্থায় তুমি এই বিন্দুতে তোমার চাহিদা ছিল, এই বিন্দুতে, কারণ কি দাম বেশি ছিল। ধরো দাম ছিল 4 টাকা, তোমার চাহিদা ছিল 2 একক। এখন আমি বলি তোমার দাম মানে দ্রব্যটার দাম যদি কমে যায়, কমে ধরো হয়ে গেছে কত 2 টাকা, তোমার চাহিদা কি বাড়বে না? তোমার চাহিদা অবশ্যই বাড়বে। কারণ কি, তুমি দাম আর চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক, দাম বাড়লে চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়বে। এখানে যেহেতু দাম কমে গেছে, পি কি হয়েছে, প্রাইস কি করছে, ফল করছে, তাহলে আমার কোয়ান্টিটি কি হবে, কোয়ান্টিটি অফ ডিমান্ড কি হবে, রাইজ করবে, উপরে উঠবে, তাই না? তাহলে পরিমাণটা দেখো, দেখো বেড়ে গেছে, কোথায় চলে গেছে, তাহলে এখানে হয়ে গেল 5 একক। তার মানে দেখো তোমার চাহিদাটা বেড়ে গেছে। এই যে পরিবর্তনটা, তুমি এইখানে ছিলা, তুমি এইখান থেকে এই বিন্দুতে আসলা, তোমার কতটুকু পরিবর্তন হয়েছে, এই দেখো এতটুকু নিচে চলে গেছো না, আবার এতখানি সরে গেছো। এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব নির্ণয় করাটাই হচ্ছে কি ঢাল। এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা আমরা কিসের মাধ্যমে নির্ণয় করব, লম্ব আর ভূমি। কতটুকু, লম্ব আর ভূমি। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে দেখি আমরা ঢাল জিনিসটা ইজি জিনিস একটা, আশা করি সমস্যা হবে না। আচ্ছা, এখন দেখবো চাহিদা সমীকরণ গঠন করা। চাহিদা সমীকরণ গঠন করা কিভাবে, চাহিদা সমীকরণ গঠন করা হয়ে থাকে, এটা দিয়ে তোমাদের একটা গ নাম্বার ম্যাথ আসবে। ঠিক আছে, এটা লিখে নিতে পারো, কি আসবে, গ মার্ক, মানে গ এর জন্য 3 মার্ক, গ এর জন্য 3 মার্ক আসবে। তাহলে বুঝতে পারতেছো এটা আমাদের শিখতেই হবে, এটা আমাদের শিখতে হবে। তাহলে চাহিদা সমীকরণ কি, ফরমেশন অফ ডিমান্ড ইকুয়েশন, কোয়ান্টিটি ডিমান্ড ইজ ইকুয়াল টু এ মাইনাস বিপি কিউডি। তাহলে কিউডি সূত্র কি, কিউডি ইজ ইকুয়াল টু এ মাইনাস বিপি, এ মাইনাস বিপি, এটা মুখস্থ করে নাও। ঢালটা আরেকবার বলবেন ভাইয়া। আচ্ছা, ঢালটা হচ্ছে কোন রেখার উলম্ব বা উচ্চতা আনুভূমিক দৈর্ঘ্যের অনুপাতকে। এক কথা আমি এত কিছু তো বুঝতে পারবো না, আমার লম্ব আমার চাহিদার পরিবর্তনের ফলে অথবা যোগানের পরিবর্তনের ফলে অথবা দামের পরিবর্তনের ফলে, যেটা পরিবর্তনই হোক। ধরো আমাদের চিত্রটা কিরকম ছিল আমি দেখাই দিলাম, যে ধরো এই যে এটা আমার চাহিদা রেখা ছিল, ঠিক আছে। তো তোমার দাম যখন বেশি ছিল, ধরো দাম এখানে ছিল, তখন তোমার দাম ধরো 4 টাকা, তোমার কি পরিমাণটা তুমি কম কনজিউম করতা, ভোগ করতা, তো দামটা ফল করে 2 টাকায় চলে গেছে, তখন তোমার কি হবে, পরিমাণটা কি বেড়ে যাবে না, তোমার কিউডি কি বেড়ে যাবে না, বাড়বে কিনা বলো। তো এই যে এই বিন্দু থেকে এই বিন্দুর পার্থক্যটা, তফাৎটা, এটাই হচ্ছে ঢাল। এটা কি ঢাল, মনে থাকবে, এটা কি হবে, ঢাল হবে। ঠিক আছে, এই ঢালটা এরকমও হতে পারে, এই রেখাটা যদি এমন হয়ে থাকতো,
এটা এখানে চলে আসছে কেন? আচ্ছা, রেখাটা যে এমন হইতো, কি রে ভাই, ধরো রেখাটা এমন হয়েছে, উপরের দিকে উঠে গেছে, ঠিক আছে? উপরের দিকে উঠলে সেই রেখার ঢাল কেমন হবে, আর রেখাটা নিচে গেলে কিরকম হবে আমি এখন দেখাই দিচ্ছি তোমাদেরকে। এটা মাথায় রাখবা যে ডিমান্ড রেখার ঢাল, এই কথাটা নোট করে নাও, চাহিদা রেখার ঢাল সবসময় ঋণাত্মক হয়, চাহিদা রেখার ঢাল। তাহলে কি হবে, চাহিদা, এই বোর্ডটা যে ভেজাল করে ভাই, এটা আসে এটা নামে না তো। আচ্ছা দেখো, তাহলে চাহিদা রেখার ঢাল কি হবে, ঋণাত্মক হবে। এটা মাথায় থাকবে, চাহিদা রেখার ঢাল কি হবে, ঋণাত্মক হবে। চাহিদা রেখার ঢাল কি হবে, ঋণাত্মক হবে। আচ্ছা ধ্রুবক কি, ধ্রুবক তো বলে দিলাম, মানে চেঞ্জ হবে। গাণিতিক চিহ্ন এই যে প্লাস মাইনাস, এগুলোকে বলতে পারো প্লাস মাইনাস, ঠিক আছে? সাবট্রাকশন মাল্টিপ্লিকেশনের জন্য যেগুলো করে থাকি, মানে গুণ ভাগ যেগুলো করে থাকি, তো এইগুলো হচ্ছে কি আমার গাণিতিক চিহ্ন। গাণিতিক চিহ্ন এগুলো নিয়ে তোমার সমস্যা নেই, তবে এই জিনিসটা মনে রাখো। তাহলে আমি যে বলি, এটা একটা এমসিকিউ, এটা একটা এমসিকিউ যে চাহিদা রেখার ঢাল ঋণাত্মক হবে। কেন ঋণাত্মক হবে আমি একটু দেখাই দিই এখন, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এইরকম, দেখো আমি যদি এমন করি যে, আচ্ছা তাহলে এখানে নেই, হ্যাঁ দেখো ঢালের জায়গাটা দেখো এখন, ঢালটা হচ্ছে এমন, বলছিলাম কি চাহিদা রেখার ঢাল, চাহিদা রেখার ঢালটা কেমন হয় ভাইয়া, উপর থেকে নিচে নামে, উপর থেকে নিচে নামে। তাহলে এটা হচ্ছে আমার ডি রেখা, ডিমান্ড রেখা। তো আমি ধরলাম আরেকটা রেখা আছে, সেটা হচ্ছে আমার সাপ্লাই রেখা, আবার যোগান রেখা উপরের দিকে যায়, ঠিক আছে? তো এই দুটো জিনিস তোমার মাথায় রাখতে হবে। স্যার টেস্ট পেপার কিনলে কোনটা কিনলে ভালো হবে? কেন এখন একটা কিনলে হয়েছে, টেস্ট পেপার তো সব একই থাকে তাই না? আমি তোমাকে এভাবে তো নাম বলতে পারতেছি না, যেটা বাজারে ভালো চলে এটা নিতে পারো, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি যেটা বলতেছি একটা জিনিস মাথায় রাখবা, তুমি একটা বলকে উপর থেকে নিচে ফেলাই দিচ্ছ, ঠিক আছে? তুমি একটা বলকে ধরো এখান থেকে তুমি নিচে ফেলাই দিচ্ছ, এর আগেবার আমি যে ঢালটা যেভাবে বুঝাইছি তোমাদেরকে, তো ঢালটা হচ্ছে কি উপর থেকে নিচে ফেলাই দিচ্ছ কোনো শক্তি ছাড়া, ঠিক আছে? তোমার শক্তি অ্যাড করতে হচ্ছে না, তুমি জাস্ট ছেড়ে দিচ্ছ, সে পড়ে যাচ্ছে। তাহলে এইটার ঢাল হবে, স্লোপ হবে নেগেটিভ, ঠিক আছে? এটাকে আবার তোমরা যারা সায়েন্সের আসো, সায়েন্সের তো এখানে কেউ নাই, বাট সায়েন্সে যদি পড়ে থাকো তো দেখবা কি যে উপর থেকে ছেড়ে দিলে তো নিচে পড়ে যায়, তো এখানে তো কি হয় প্লাস করতে হয়, আমাদের যে সূত্রগুলো থাকে ওগুলোর দিকে যায় না। আমি যেটা বলি যে একটা ধরো বলকে তুমি এখান থেকে কি করতেছো, ফেলাই দিচ্ছ, সে উপর থেকে নিচে নামতেছে, তার মানে সে নেগেটিভ। আর তুমি একটা জিনিসকে বলটাকে উপরের দিকে ঠেলে উপরের দিকে তুলে দিচ্ছ, তাহলে এটা স্লোপ হবে প্লাস, ঠিক আছে? মাথা থাকবে। তাহলে ডিমান্ড রেখার ঢালটা কি হয়ে থাকে, ডিমান্ড রেখা যেহেতু নিচু, তাহলে ডিমান্ড রেখার ঢালটা হবে নেগেটিভ। মাথা থাকবে, কি হবে, ঋণাত্মক হবে। মনে থাকবে, মনে থাকবে তো? ঢাল বুঝিনি, আচ্ছা আরেকবার বলতেছি, তাহলে আরেকবার বলতেছি, দেখো তাহলে ঢাল হচ্ছে, ধরো আমার একটা রেখা, এমন একটা রেখা, বললাম ডি রেখা। তোমার প্রথম অবস্থায় তোমার ধরো যখন একটা বস্তু ছিল, বস্তুটার দাম ছিল 4 টাকা, তখন তুমি একটা দ্রব্যটা কিনতে তুমি 2 একক সর্বোচ্চ, ঠিক আছে? যে 4 টাকা দিয়ে আমি 2টা কিনবো। কিন্তু আমি এখন বললাম যে তোমার দাম কমে গেছে, স্বাভাবিক, এটা স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারতেছি, দাম যদি অর্ধেক হয়ে যায় তাহলে আমাদের চাহিদাটা আরো বেড়ে যাবে। তো ধরো তুমি এখানে 4 একক নিচ্ছ, ঠিক আছে? তাহলে এখন আমি বললাম যে এইখান দিয়ে এইটা দিয়ে তুমি একটা সূচি করে তুমি কি বের করলা, চিত্র আঁকলা, চিত্র থেকে তুমি আমাকে ঢাল বের করে দেখাও, চিত্র থেকে আমাকে তুমি ঢাল বের করে দেখাও যে এই রেখার ঢাল কতটুকু, ঠিক আছে? রেখাটা তো এমনও হইতে পারতো, অথবা এমনও হইতে পারতো, অথবা এদিকেও যাইতে পারতো, ঠিক আছে? এই যে কোনো একদিকে যাইতে পারতো, কিন্তু রেখাটা এমনই কেন হইলো, এই রেখাটা এমন যে হইলো, এই ডিমান্ড রেখাটা, এটা ঢাল কত? তো ঢালটা হচ্ছে এই ধরো এটার এ বিন্দু, প্রথম অবস্থায় সে কোথায় ছিল, এ বিন্দুতে ছিল, তারপর সে কোথায় গেছে, বি বিন্দুতে গেছে। তাহলে এই যে এ থেকে বি, এইটার যে পার্থক্যটা, দূরত্বটা কিভাবে নির্ণয় করবা একটু তো আমরা দেখতেছি, লম্ব বাই ভূমি, ঠিক আছে?
তাহলে এই যে পার্থক্যটা এটাই কি, তাহলে এটা কি ঢাল, মনে থাকবে ঢাল। তাহলে এটা কি ঢাল। আচ্ছা তাহলে দেখো এটা তুমি 4 ছিল প্রথমে, পরে হয়ে গেছে 2, তাহলে সে কতটুকু কমে গেছে, 2 কমছে, -2 কমছে না, কমছে কিনা বলো। এরপরে সে 2 ছিল 4 হয়ে গেছে, তার মানে লম্বর ক্ষেত্রে লম্ব বাই ভূমি আমরা পড়ছি না যে আমাদের ঢালের সূত্রটা কি, ঢালের সূত্রটা হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে আমার লম্বর পরিবর্তন কতটুকু দেখব, ভূমির পরিবর্তন কতটুকু দেখব। তো লম্ব প্রথম অবস্থায় ছিল 4, এখানে ছিল 4, পরে কমে সে কোথায় গেছে, এই জায়গায় চলে গেছে। তাহলে সে কতটুকু কমছে, 2 কমছে, তার পরিবর্তন কতটুকু 2, ঠিক আছে। তার পরিবর্তন কতটুকু 2, তাহলে সে নেগেটিভ কতটুকু -2, ঠিক আছে। অথবা তুমি যদি বলো 4 - 2 তাহলে 2, আর নিচে তাহলে বাড়ছে কতটুকু, 2 থেকে 4 হয়েছে, তাহলে 2 - 4। এই যে পরিবর্তন 2 ভাগ -2, তার মানে পরিবর্তন -1। এই পরিবর্তনটা হচ্ছে কি হয়, এটা কি হয়, এটাকে ঢাল বলে। আমি আবার সুন্দর করে দেখাই দিচ্ছি, ঠিক আছে। আশা করি ঢাল বুঝতে পারছো, আবার দেখা দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে। আচ্ছা একটু ক্লাসটা শেয়ার করে দাও, যে কয়জনই দেখতেছো একটু ক্লাসটা শেয়ার করে দাও। আচ্ছা আমরা যে চাহিদা সমীকরণটা করলাম যে কিউডি কি করলাম, কিউডি ইকুয়াল a মাইনাস বি, কিউডি ইজ ইকুয়াল টু a মাইনাস বিপি, তার মানে কি কিউডি ইজ ইকুয়াল টু a মাইনাস বিপি। এইখানে যে বির মানটা থাকবে না, এখানে একটা বির মান থাকবে, ঠিক আছে। এই বির মানটাই হচ্ছে আমার ঢাল, ঠিক আছে। আমার তোমার ঢাল পরীক্ষায় যদি আসে যে ঢাল তো তুমি সমীকরণ দেখে বলে দিতে পারবা, এটা তোমাকে আমি ইজি একটা ওয়ে বলে দিলাম, ঠিক আছে। তাহলে কি এই যে আমার বিটা আছে, বি এই মাইনাস চিহ্নটা দেওয়া আছে, যেহেতু আমি বলছি কি চাহিদা রেখার ঢাল কি হয়, ঋণাত্মক হয়। সো এটা যেহেতু চাহিদা রেখার সমীকরণ, তাই এই চিহ্নটা মাইনাস হবে, এ মাইনাস বিপি হবে, এ মাইনাস বিপি হবে, খেয়াল থাকবে। তাহলে বিটা হচ্ছে আমার ঢাল, বোঝা গেছে। তাহলে এখানটা বলে দিলাম যে কিউডি ইকুয়াল a মাইনাস 10p, আমি এখানে দিয়ে দিলাম যে একটা সমীকরণ দিয়ে দিলাম, কিউডি ইজ ইকুয়াল টু এর মান ধরলাম 10 মাইনাস 2, পির মান পি থাকলো, এমন একটা সমীকরণ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমি এই সমীকরণটা দেখেই, এই ফাংশনটা দেখেই বুঝতে পারতেছি যে এখানে আমার ঢাল কত, ঢাল হচ্ছে -2। আমার তো আর দরকার নেই বেশি কাহিনী করা, তাই না। ঢালটা কিভাবে বের করা হয় এটা তো বলে দিলাম, আর ঢালটা কি জিনিস এটা তো বুঝতে পারছো তোমরা এখন। এই যে পরিবর্তনটা হচ্ছে কতটুকু উপরে যাচ্ছে ওই রেখার মধ্যে নাকি নিচে যাচ্ছে, এই জিনিসটাই হচ্ছে ঢাল, বোঝা গেছে, বুঝতে পারছো এখন মাহিন ইসলাম, বুঝতে পারছো। আচ্ছা তাহলে চাহিদা সমীকরণ এখন একটা গঠন করতে বলছে, যেটা গ নাম্বার। তো বলছে কোনো দ্রব্যের দাম 10 টাকা তথা এই দ্রব্যের চাহিদার পরিমাণ 100 একক। তাহলে যখন 10 টাকা ছিল তখন পরিমাণ কত হয়েছে বলো। প্রথম অবস্থায় ছিল 10 টাকা, তাহলে আমরা লিখে ফেলবো, আমরা তাড়াতাড়ি করবো। চাহিদা সমীকরণ কিভাবে গঠন করা আমরা তো দেখতেছি, তাই না। একটু কমেন্ট করি, কমেন্ট না করলে তো বুঝতে পারবো না, বুঝছো কিনা। আচ্ছা হ্যাঁ স্যার একবার বুঝান, আমি বুঝাচ্ছি স্যার, আমি বুঝাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা বুঝাচ্ছি, একটু দাঁড়াও আমি বুঝাচ্ছি তোমাদেরকে। জিনিসটা যেটা হয়েছে এটা আমরা আবার বুঝবো, সমস্যা নেই। আমরা এই যেটা করতেছি এখানে একটু দেখবা। তো আমার কথা হচ্ছে চাহিদা রেখার সমীকরণ হচ্ছে কিউডি ইকুয়াল a মাইনাস বিপি। আমাকে এই সমীকরণটা বানাইতে বলছে, তোমাকে উল্টা কাজ করতে বলছে। তোমার এখানে দ্রব্যের দাম পি দেওয়া আছে, একক চাহিদা কোয়ান্টিটি অফ ডিমান্ড মানে কিউটাও দেওয়া আছে, দুইটাই দেওয়া আছে। তোমাকে বলছে এটাকে সমীকরণে বসাইতে হবে, ঠিক আছে। তো সমীকরণে বসাতে গেলে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে কিউডি মাইনাস কিউ1 মাইনাস কিউ2, এইরকম পি মাইনাস পি1 মাইনাস পি2 লিখে ফেলো, আমার সাথে সাথে লিখে ফেলো। এই যে সমীকরণটা আমাদের এইভাবে বের করতে হয়, ঠিক আছে। এইখানে একটা অজানা রাশি থাকবে, অজানা রাশিটা হচ্ছে এইখানের ক্ষেত্রে কিউডি, মানে কিউডির কত আমরা জানি না, কিউ1 কত আমরা জানি এই যেখানে। তাহলে এইগুলো আমরা লিখবো এখন, দাঁড়াও। তো এই যেটা ছিল প্রথম অবস্থা ছিল কত 10, তার মানে পি1 ছিল কত 10 ছিল, লিখে ফেলি। এরপরে কিউ1 কত ছিল সেই অবস্থায়, সেটা ছিল 100। এরপরে আবার কত হয়ে গেল, দ্রব্যের দাম কি হয়েছে, কমে গেছে।
কমে, তাহলে দ্বিতীয় অবস্থায় তোমার দাম কত হয়েছে 9। এরপরে সেই যখন 9 টাকা হইলো অবশ্যই দাম কমে গেছে, মানে আমার চাহিদা বেড়ে যাবে। তো যদি দাম কমে চাহিদা কি হয়েছে, বাড়ছে কিনা দেখি। তো প্রথম অবস্থায় ছিল 100 একক, পরে হয়ে গেছে 120 একক। কথা আশা করি বুঝতে পারতেছো। তাহলে 120 একক, তাহলে এটা কি হয়ে গেছে, Q2 কি হয়ে গেছে 120 একক। বুঝতে পারছো, 120 একক হয়েছে। তো দেখো আমার 4টা রাশি মানে আমি জানি, Q1 জানি, Q2 জানি, P1 জানি, P2 জানি, কিন্তু QD আর P জানি না। এখন এটা আমরা জানবোই না, কারণ কি, যদি আমরা সমীকরণে বসাতে যাই, দেখো তো এই QD মান কি আমরা জানি, জানি না। এখানে P এর মানটা কি আমরা জানি, জানি না। বোঝা গেছে? তো এই যে জানি না, এখন জানি এটাকেই মানে কিভাবে নিয়ে আসতে হয় এটা আমরা দেখবো। তাহলে পরের মানটা দেখি আমি, পরের বার দেখবো QD, Q1 এর মান কত ছিল, Q1 এর মান কত ছিল, Q1 এর মান ছিল 100। এরপরে Q1 এর মান যদি 100 বসাই, Q2 এর মান কত 120। সেই সেম ভাবেই P এর মান আমরা জানি না। এরপরে P1 এর মান কত ছিল 10 বিয়োগ 9। এরপরে দেখো, তাহলে বিয়োগ করলে হয় -20। QD বিয়োগ 100 তো সেমই থাকে, আমরা QD থেকে 100 বাদ দিতে পারি না, P থেকেও আমরা 10কে বাদ দিতে পারি না। 10 বিয়োগ 9 করলে হয় 1। তো আমরা কি ক্রস গুণন জানি না, আড়াআড়ি গুণ করে, যে এই পাশে ভাগ অবস্থা আছে, সে এই একটা এই পাশে কোথায় গেলে কি হবে, গুণ হবে। তবে এইভাবে এই যে ক্রস আড়াআড়ি, এভাবে আমরা গুণ করে দিব। এইটার সাথে 1 কে গুণ করব, -20 এর সাথে এটাকে গুণ করব। ঠিক আছে, তাহলে গুণ করি। তাহলে যদি গুণ করি কি হয়, QD -100 গুণন 1 সেইটাই থাকবে, QD -100। আমি আশা করি নোট করতেছো, তাহলে এগুলো তোমাদের অসুবিধা হবে না। ঠিক আছে, এখানকার QD কি, এখানকার QDটা হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ড। এটার ডিমান্ডের যে ফাংশনটা আছে, এই ফাংশনের যে মূল কিসের ফাংশন, সেই পরিচিতিটা এখানকার দিচ্ছে। ঠিক আছে, এই QDটা পরিচয় দিচ্ছে, যেটা কোয়ান্টিটি অফ ডিমান্ড ফাংশন। তাহলে -20 এটার সাথে গুণ করি, তাহলে কি হবে দেখো দেখি। তাহলে হচ্ছে আমি আগে লিখে ফেলি যে P -10 লিখে ফেলো, গুণন -20। ঠিক আছে, এটা গুণ অবস্থায় আছে। সো এরপরে দেখবো আমরা। ঠিক আছে, আচ্ছা আমি একটু ফাঁকা জায়গা খুঁজতেছি যেখানে তোমরা বুঝতে পারবা। এরপরে কি হবে দেখো, তাহলে এগুলো আমরা ক্লিয়ার করে দেই, দিয়ে ফাংশনটা লেখার জায়গা করে নিই। আচ্ছা, তাহলে এখন দেখো এতটুকু লিখতে পারছো না, লিখছো কি, এতটুকু লিখছো, এতটুকু লিখলে বলো। তো এইখানে এখন আমরা কি করব, এটাকে গুণ করে দিব, QD -100 সমান P আর -20 গুণ করলে কত হয়, -20 20P, মাইনাস মাইনাস গুণ করে 2 20 আর 10 গুণ করতেছি, চিহ্নগুলো কি কি, মাইনাস মাইনাসে কি হয়, প্লাস হয়, তাহলে প্লাস 200। ঠিক আছে, প্লাস কত 200। এখন আমি একটা কাজ করতে পারি, যে আমি সবগুলোকে এক সাইডে নিয়ে আসতেছি, অথবা পূর্ণ সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যাচ্ছি, আর যেগুলোর সাথে QD আর P যেগুলো আছে অজানা সংখ্যা আছে, এগুলোকে আমরা একদিকে রাখি। তাহলে QD এর পাশে মাইনাস আছে, এর পাশে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস 20P। তাহলে এই পাশে 200 আছে 200, এই 100টা এখানে মাইনাস অবস্থায় আছে, এই পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে, QD ইজ ইকুয়াল টু, আমাদের সমীকরণটা কিরকম ছিল, কোন সাইজে ছিল, সে ছিল এইভাবে, QD ইজ ইকুয়াল টু A মাইনাস BP। এমন অবস্থায় ছিল কিনা বলো তো, এমন অবস্থায় ছিল। তাহলে আমরা QD কে এক পাশে রাখবো, বাকিগুলোকে এক সাইডে নিয়ে যাব। QD কে একসাথে রাখলাম, এক পাশে রাখলাম, 200 যোগ 100 কত হয়, 300। এখানে প্লাস অবস্থা আছে, সে এই পাশে সমান এই পাশে চলে গেলে কি হবে, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, ভাগ থাকলে গুণ হয়, গুণ থাকলে ভাগ হয়। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু যোগ আছে তাহলে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ 20P। এই যে আমাদের সমীকরণ আমরা পেয়ে গেছি, এইটাই হচ্ছে আমাদের ফাংশন। আশা করি বুঝতে পারছো। এখন দেখি মিলছে কিনা। QD ঠিক আছে, QD ঠিক আছে, আছে A, এই যে A 300টা হচ্ছে কি A, BPর এই যে -20 এটা হচ্ছে B। ঠিক আছে, এটা B, আর P তো P আছে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমার কি বললাম, এটা হচ্ছে আমার কি সমীকরণ নির্ণয় করা, মানে তোমার এখানে মানগুলোই দেওয়া থাকবে, সমীকরণটা কিভাবে বের করবা এতটুকু। ঠিক আছে, আজকে ক্লাসে অনেক কম স্টুডেন্ট, ঠিক আছে, অনেক কম,
3 ভাগের 1 ভাগ স্টুডেন্ট। তো যারা আসে নাই তারা অবশ্যই মিস করতেছে, ঠিক আছে, ক্লাসটা অবশ্যই মিস করছে, কারণ এগুলো অনেক ক্রিটিক্যাল জিনিস এই অধ্যায়টা। তো এখান থেকে অনেকে দেখবো প্রশ্ন করবে না, করলেও ভুল করে আসবে, ঠিক আছে। তো আশা করি তোমরা যে কজনই ক্লাস করতেছো, যে কজনই ক্লাস করো, এটা ভুল হবে না, ঠিক আছে, মনে থাকবে। আর গুণ করলেন না, ওই আর গুণটাই তো করলাম, যে আমি দেখা দিলাম না এভাবে যে ক্রস টাইপের, এটাকেই বলা হয় আর গুণ, ঠিক আছে। ঠিক আছে, নোট করে ফেলছো না? তাহলে আমি এগুলো মুছে দিলাম, ঠিক আছে, মুছে দিলাম। আচ্ছা, তাহলে আমরা এটা একটা তোমার মার্ক কমন শিওর চলে আসছে, এরকম একটা ম্যাথ তোমাদের চলে আসবে। দেখো আমি বলে দিচ্ছি যে এই ধরনের ম্যাথ আসবে, কারণ এগুলো বিগত বছরে এরকম ম্যাথই আসছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দাদা ক্লাসটা করবা, ঠিক আছে। তাহলে এরপর দেখি আমরা কি ছিল, স্লপ এই যে চাহিদা সমীকরণ গঠন করে কিভাবে এটা আমরা বুঝতে পারছি। এবার আসছি স্থিতিস্থাপকতা, মানে আরো একটা ভয়ঙ্কর টপিকে, ঠিক আছে। যে জিনিসটা বুঝতেছে মাথা অনেকের খারাপ হয়ে যায়, যে ভাইয়া এটা কি জিনিস, এটা তো মাথায় থাকে না, ইলাস্ট্রিসিটিটা কি জিনিস। আচ্ছা তাহলে আমরা এখন আবার সুন্দর করে শুরু করি, ঠিক আছে, বোঝার চেষ্টা করবা। স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি, স্থিতিস্থাপকতা বিষয়টা কি? এখানে দাম আর চাহিদার মধ্যে সম্পর্ক, ঠিক আছে। প্রথম অবস্থায় দাম আর চাহিদা হতে পারে, আয়ের সাথে চাহিদার হতে পারে, অথবা দুইটা দ্রব্যের মধ্যে হতে পারে, ঠিক আছে। এগুলো আমরা এমসিকিউ যেটা যেটা বলবো হুবহু এরকম এমসিকিউ তোমরা কমন পাবা, ঠিক আছে, গ্যারান্টি দিয়ে বলতেছি, ওই রকম এমসিকিউ তোমরা কমন পাবা। তাহলে এখন আমরা দেখব স্থিতিস্থাপকতাটা কি। স্থিতিস্থাপকতা হলো দাম, আয় অথবা অন্যান্য কোনো উপাদানের পরিবর্তনের ফলে চাহিদার বা যোগানের পরিবর্তনের হার, ঠিক আছে। তাহলে স্থিতিস্থাপকতা কি? দাম, দাম, আয় অথবা অন্যান্য কোনো উপাদানের পরিবর্তনের ফলে চাহিদা বা যোগানের পরিবর্তনের হার। তার মানে বোঝাচ্ছে দাম, আচ্ছা দামের সাথে ধরলাম যে দামের পরিবর্তনের ফলে একটা দ্রব্যের কতটুকু পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, এই পরিবর্তনের হার, এটাই হচ্ছে স্থিতিস্থাপকতা। যদি ধরো দাম দ্বিগুণ কমে গেছে, 2 গুণ কমে গেছে, ঠিক আছে, অথবা এইভাবে বললাম যে দাম ছিল প্রথম অবস্থায় ছিল কত, প্রথম অবস্থায় ছিল 100 টাকা, সেটা কমে হয়ে গেছে 90 টাকা। তো দাম কমলে আমার কি হয়? চাহিদা অবশ্যই বাড়ে, চাহিদা বাড়ে। তো দামের সাথে চাহিদার পরিবর্তনটাও সেম হয়েছে। ধরো চাহিদাও ছিল আমার 100 একক, সেইটা রেইজ করে মানে উপরের দিকে উঠে সে হয়ে গেছে 110 একক। সো বিষয়টা এতটাও ইজি না, ঠিক আছে, জাস্ট আমরা বোঝার জন্য বলতেছি যে দেখো তাহলে দামের সাথে, দামের পরিবর্তনের সাথে চাহিদারও পরিবর্তন হয়েছে, ঠিক আছে। এটা যদি আমরা বের করে দেখি যে এই পরিবর্তনের হার, পরিবর্তনের হার, ঠিক আছে, পরিবর্তন না কিন্তু পরিবর্তনের হার 100-তে কত এই হিসাবে পার্সেন্টেজ বলতে পারি। তো ওই যে বের করব, ওই হারটা যদি সমান থাকে একটা তো মান অবশ্যই আসবে, ঠিক আছে। তো পরিবর্তনটা যদি মানে বেশি হয়ে থাকে তাহলে জিনিসটা স্থিতিস্থাপক, আর যদি না হয় তাহলে সেটা কি? অস্থিতিস্থাপক। বোঝা গেছে? আমরা স্থিতিস্থাপক অনেকেই ভেবে থাকি যে পরিবর্তন না হলে মানে সেই স্থিতিস্থাপক। ইলাস্টিসিটি বলতে হয়তো বা যে মানে কোনো কিছু ভাঙতেছে না, চেষ্টা করলেও ভাঙতে পারতেছি না, এরকম শক্ত অনেক না। এখানে দামের পরিবর্তন হলে চাহিদার পরিবর্তনের সাথে সাথে হয়ে যাবে, ঠিক আছে, মনে থাকবে। যদি হয় তাহলে সেটা স্থিতিস্থাপক, না হলে অস্থিতিস্থাপক, ঠিক আছে। এটা আবার অনেক পার্থক্য আছে, আমরা এমসিকিউ দেখব, আমরা এমসিকিউ দেখব, ঠিক আছে। তো যে বিষয়গুলো বলতেছি এগুলো খেয়াল রাখিও। আচ্ছা এই যে চাহিদার স্থিতিস্থাপকতা, এবার আমরা আসছি চাহিদার স্থিতিস্থাপকতা। দামের আপেক্ষিক পরিবর্তনের সাথে, এই যে দামের পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক পরিবর্তন হয় তাকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। সূত্রটা হচ্ছে ইডি ইকুয়াল টু ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ, ঠিক আছে। এটাকে কিভাবে বের করছি? এটা তোমার পরিবর্তনগুলো দেওয়া থাকবে, একটা পি আর কিউ তো দেওয়াই থাকবে, প্রথম অবস্থায় মান দেওয়াই থাকবে, ঠিক আছে। তো এটা কিন্তু আবার অনেকগুলো কথা দিয়ে লেখা থাকা, এভাবে বরাবর লিখে আমরা ইজিটাই পড়বো, ঠিক আছে। তাহলে এখানে ইডিটা কি বলো, ইডি কি? আমরা আবার লিখি ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি অফ ডিমান্ড, এটাকে বলা হয় ইডি। তাহলে ইলাস্টিসিটি অফ ডিমান্ড অর্থাৎ ইডি ইজ ইকুয়াল টু ডেল কিউ, মানে কিউ এর পরিবর্তনের হার
বাই ডেল পি গুণন পি উপরে। দেখো আগে কিউ উপরে ছিল, এবার কি হবে, পিটা উপরে হবে। মাথায় রাখতে হবে ডেল কিউ বাই ডেল পি, পি বাই কিউ, এটা মুখে মুখে রাখতে হবে। এইটা দিয়েই তুমি একটা ম্যাথ কমন পাবা, এইটা দিয়ে ম্যাথ কমন পাবা, ঠিক আছে? এটা 3 মার্কের হতে পারে, 4 মার্কের হতে পারে। পি বাই কিউ, ঠিক আছে, পি বাই কিউ। আচ্ছা, তাহলে এখানে ডেল কিউ কিভাবে বের করবো, ডেল পি কিভাবে বের করবো, একটা প্রশ্ন থেকে যায় যে ভাইয়া ডেল কিউটা কি। ডেল কিউ হচ্ছে, আমি বললাম দামের পরিবর্তনের ফলে। আচ্ছা, দাম একটা তো প্রথম অবস্থা ছিল, তো একটা প্রথম অবস্থা থাকার পরে পরিবর্তন মানে কি হয়, সে বাড়ছে নাহলে সে কমছে, পরিবর্তন তো হয়েছে। তাহলে দুইটা মান পাচ্ছি না আমরা, দুইটা মান কি পাচ্ছি? হ্যাঁ ভাইয়া পাচ্ছি। তাহলে দ্বিতীয় মানটা থেকে, সেটা বড় হোক ছোট হোক এটা আমার দেখার বিষয় না, দ্বিতীয় মানটা থেকে আমি প্রথম মানটা কি করব, বাদ দিব, Q2 মাইনাস Q1, ঠিক আছে? তো সেম ভাবে আমরা ডেল মানে পরিবর্তনটাই বুঝি, ডেল পি ইজ ইকুয়াল টু P2 মাইনাস P1। বুঝতে পারছি? আমরা কি এটা বুঝতে পারছি? বুঝতে পারছি না? কল দিচ্ছে কেন এখন? আচ্ছা, একটু কমেন্ট করবা বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করবা, ঠিক আছে? তাহলে আচ্ছা, এরপর দেখি। আচ্ছা, তাহলে এরপর আমরা দেখব যে চাহিদা স্থিতিস্থাপকতার প্রকারভেদ কত। এই যে এটা একটা এমসিকিউ, তোমার চাহিদা স্থিতিস্থাপকতা কতটুকু দিয়ে থাকবে, তোমাকে এটা বের করতে হবে যে কতটুকু। তাহলে চাহিদা স্থিতিস্থাপকতা কতটুকু? আচ্ছা, একটু দাঁড়াও তো, একটু একটু একটা মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। জি আঙ্কেল, আমি ক্লাসে আছি আঙ্কেল, লাইভ ক্লাসে নিচ্ছি তো। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে, তাহলে বললাম কি, চাহিদার স্থিতিস্থাপকতা প্রকারভেদ কতটুকু, দাম কয় প্রকার, 3 প্রকার। কি কি? দাম স্থিতিস্থাপকতা, আয় স্থিতিস্থাপকতা, আর আর স্থিতিস্থাপকতা, ঠিক আছে? তাহলে কি কি বললাম, দাম, চাহিদা, আচ্ছা ভেরি গুড, বুঝতে পারলে ভালো। তাহলে এটা মনে থাকবে তো? আমার শেষে বলো তো, চাহিদার স্থিতিস্থাপকতা কত প্রকার? 3 প্রকার। কি কি? দাম স্থিতিস্থাপকতা, আয় স্থিতিস্থাপকতা, আর আর স্থিতিস্থাপকতা। এটা খুবই গুরুত্বপূর্ণ, আমি বারবার বলতেছি, ঠিক আছে? একজন স্টুডেন্ট যদি করে থাকো, একজন স্টুডেন্টের জন্যই বলতেছি, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ হোক, সিকিউ হোক, আর এই জায়গা থেকেই ভুল করে। তোমার অ্যাডমিশন ব্যাচে যারা পড়তেছে না, সিনিয়ররা, ওরা আমাকে বলে ভাইয়া এটা তো অনেক পড়তেছি, মনে থাকে না, মনে থাকে না, কি করবো? এই বিষয়টা হচ্ছে কি, ভালোভাবে না বুঝলে তোমার আসলেই মনে থাকবে না, মুখস্থ করে লাভ নাই। তাহলে দাম অবশ্যই মুখস্থ করে হবে না, মুখস্থ করে সূত্র মুখস্থ না করলে তো লিখতে পারবে না, তাই না? তাহলে দেখো, দাম স্থিতিস্থাপকতা, আয় স্থিতিস্থাপকতা, আর আর স্থিতিস্থাপকতা। আশা করি নোট করতে পারছো এতটুকু সময়, ঠিক আছে? তো এখানে তো জেনিয়া যে আসো, জেনিয়া ফাহমিদা যায়, ও তো নোট করো, মাশাআল্লাহ সুন্দর নোট হয়। এইভাবে সুন্দর করে নোট করবা, ঠিক আছে? এগুলো নোট করে রাখলে পরে দেখবা অনেক হেল্প হয়েছে। তাহলে চাহিদা, দাম স্থিতিস্থাপকতা। আচ্ছা, আমরা একটা জিনিস আগে করব, এই জিনিসটা তো আমরা বুঝতে পারছি যে চাহিদা স্থিতিস্থাপকতা কি, ডেল কিউ বাই ডেল পি গুণন পি বাই কিউ, ঠিক আছে? আচ্ছা, এখানে আমাদের কিউ কি এটা তো আমরা বুঝি, কিউ হচ্ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড, পি হচ্ছে প্রাইস। আমি লিখে দেই তোমাদের, কোয়ান্টিটি, ঠিক আছে? কোয়ান্টিটি, কিসের কোয়ান্টিটি? কোয়ান্টিটি অফ ডিমান্ড, ঠিক আছে? আর পি দ্বারা বোঝাচ্ছে প্রাইস। এখন আমি যদি বলতাম যে দাম, এটা হচ্ছে কি, দাম স্থিতিস্থাপকতার সূত্র, দাম স্থিতিস্থাপকতার সূত্র। এই জিনিসটা যদি আয়ের ক্ষেত্রে হয়ে থাকে, তো একটা কাজ করবা কি, সব থেকে ইজি হচ্ছে, তুমি দামের জায়গায় জাস্ট আয়টাকে বসাই দিবা। আয়কে আমরা কি বলে থাকি? ইনকাম। তাহলে আয় যদি হয় ইনকাম, আমরা কি দিয়ে প্রকাশ করব? আয় দিয়ে। আমরা কি আয় দিয়ে প্রকাশ করব? ভুলেও না, আয় দিয়ে রেট অফ ইন্টারেস্ট প্রকাশ করা হয়। তাহলে আমরা আয় দিয়ে আর কি প্রকাশ করতে পারবো না, আয় দিয়ে আমরা না প্রকাশ করে এটাকে ওয়াই দিয়ে প্রকাশ করব। কি দিয়ে প্রকাশ করব? বোল্ড করে লিখে দিচ্ছি, কি দিয়ে প্রকাশ করব? ওয়াই দিয়ে প্রকাশ করব। তাহলে পি এর জায়গায় কি হয়ে যাবে? ওয়াই হয়ে যাবে। তাহলে ইলাস্টিসিটি অফ ইনকাম ইজ ইকুয়াল টু ডেল কিউ, পরিবর্তন তো অবশ্যই থাকবে। মানে এটা কি জানো, দাম স্থিতিস্থাপকতা কি? দাম স্থিতিস্থাপকতা হচ্ছে মানে একটা কোনো দ্রব্যের
দামের পরিবর্তনের ফলে তার চাহিদার কতটুকু পরিবর্তন হচ্ছে, এটা হচ্ছে দাম স্থিতিস্থাপকতা। এখন আয় স্থিতিস্থাপকতা, আয় স্থিতিস্থাপকতা হচ্ছে মানে দ্রব্যটা না, দ্রব্যের সাথে সম্পর্ক না, তোমার আয়ের পরিবর্তনের ফলে কি তোমার ভোগের পরিবর্তন হয় না? অবশ্যই হয়। তোমার আয় যদি বেড়ে যায় তুমি বেশি বেশি ভোগ করবা অথবা অনেক দামি জিনিস ভোগ করবা এমন কিছু, তাহলে তোমার আয়ের সাথে দ্রব্যের অবশ্যই পরিমাণটা আছে, কনজিউমের কি অবশ্যই কি সম্পর্ক আছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে ইনকাম বাড়লে তোমার ভোগের পরিমাণ বাড়বে, ইনকাম কমলে তোমার ভোগের পরিমাণ কমবে। অথবা ধরলাম একটা আমরা যে চিকন চাল অথবা মোটা চাল, আমরা যেটাকে বলতে থাকি মোটা চাল, যে বললাম মোটা চাল, তো তুমি যদি স্বাভাবিকভাবেই তোমার আয় যদি আগের তুলনা থেকে মানে আগের তুলনায় বেড়ে যায়, তুমি অবশ্যই মোটা চালটা ভোগ করবা না। কারণ কি, তখন বলবা কি আমি তখন বড় লোক হয়ে গেছি অথবা আমার তো সামর্থ্য আছে, আমি কেন মোটা চালটা খাবো, আমি চিকন চাল খাবো। তো এই যে এখন এই চালটা কি কি দ্রব্য, এগুলো আমাদের পরের হিসাব, এটা আমরা পরে দেখব। আমাদের মূলত টার্গেট হচ্ছে যে আয়ের সাথে যে আমাদের দ্রব্যের পরিবর্তন হয় এই জিনিসটাকে দেখানো। আশা করি বুঝতে পারছো, তাই না? বুঝতে পারছো তো? আচ্ছা, তাহলে এখন আমরা ডেল পির জায়গায় লিখে দেবো ওয়াই, এইখানে আবার পি এর জায়গায় থাকবে ওয়াই, এ পাশে থাকবে, আচ্ছা এটা তো গুণ অবস্থায় ছিল, গুণন পি জায়গায় হবে ওয়াই আর কিউ তো কিউই থাকবে। তাহলে আমরা এটা সূত্র পেয়ে গেছি, ঠিক আছে? লিখে ফেলো, সূত্রটা লিখে ফেলো। এটা আমরা এখন আবার দেখা দিচ্ছি তোমাদের জন্য, আলাদা করে আমি নিয়ে আসছি যে কিভাবে লিখতে হবে। ক্লাসটা যারা করনি অথবা যারা রেকর্ড করবা সুন্দর করে মনোযোগ দিয়ে নোট করবা, ঠিক আছে? এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমরা এমনি একদিন দেখো আমাদের দেখা যায় যে 100-150 স্টুডেন্ট থাকে, কিন্তু কাজের দিনে নাই, হয়তোবা অনেক ক্লাস চলতেছে, অন্যান্য সব জায়গাতেই ক্লাস চলতেছে, বুঝতে পারছি। যদি চাহিদা অথবা আয় কমে যায় তাহলে তো ভোগের পরিবর্তন হবে, তখন কি? তো এই যে চাহিদা বা আয়ের পরিবর্তনের ফলে যে আমার ভোগের পরিবর্তনটা হচ্ছে, কিসের ভোগের পরিবর্তন হচ্ছে? দ্রব্যের ভোগ। তো দ্রব্যের ভোগ মানে কি, পরিমাণটা কমে যাবে অথবা বাড়বে। এই পরিবর্তনটাকে আমরা যেভাবে দেখাই যে আয়ের পরিবর্তনের সাপেক্ষে দেখাইলে, তাহলে ওটা কি স্থিতিস্থাপকতা। কি স্থিতিস্থাপকতা? আয় স্থিতিস্থাপকতা, ঠিক আছে? এইটাই তো, আমি তো এটাই তোমাদেরকে বললাম। আচ্ছা, তাহলে এখন দেখবো দাম স্থিতিস্থাপকতা। তো দাম স্থিতিস্থাপকতা মানে কি, দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তনের ফলে, এই যে আমি হারের কথা বলতেছি এইটাই, ঠিক আছে? হারের কথা বলতেছি এইটাই। তাহলে দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে শতাংশিক পরিবর্তন হয়, অর্থাৎ দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হয়, এটার যে আমরা হার বের করে থাকি, এই অনুপাতটাই হলো চাহিদার দাম স্থিতিস্থাপকতা। বোঝা গেছে? তা ইপি তাহলে সূত্রটা কি হবে বলো দেখি? তোমরা তো অবশ্যই নোট করছো না? ইলাস্টিসিটি অফ প্রাইস, তাহলে কি হবে? এই যে ইপি ইডি সেম, তাহলে পির ক্ষেত্রে পির সাপেক্ষে আমি ইলাস্টিসিটি বের করতেছি, তাহলে অবশ্যই কি ডেল কিউ তো থাকবেই। ডেল কিউর সাথে ডেল কি থাকবে? পি থাকবে না ওয়াই থাকবে বলো? এখানে থাকবে ডেল পি গুণন আমাদের পিটা উপরে চলে যাবে, পি আর এখানে কিউ মনে থাকবে। এইটা হলো আমাদের সূত্র। এখন তোমাকে যে ধরনের ম্যাথই দেওয়া হোক না কেন, তুমি এই সূত্রটা বসাইলেই দামের সাপেক্ষে যদি থাকে তাহলে তুমি অবশ্যই পারবা, তাই না? পারবা, অবশ্যই পারবা। আচ্ছা, চাল নিত্য প্রয়োজনীয় দ্রব্য, হ্যাঁ ভেরি গুড, কিন্তু এটা আমরা এখন ওই প্রসঙ্গে যাব না, ঠিক আছে? আমরা ধাপে ধাপে সুন্দর মতো খুব ইজিলি আমরা চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করব। সবকিছু একসাথে ধরতে গেলে তোমাদের মাথায় ঘুরবে, তারপর আল্লাহ মাথা ঘুরাই কেন। তাহলে এটা আমরা বুঝতে পারছি। এই উদাহরণ এই উদাহরণ একটা করে ফেলো দেখি, পারবা কিনা বলো। আচ্ছা, কিভাবে করবো আমি একটা দেখাই দিই, ঠিক আছে? এরকম একটা ম্যাথ দেখলে আমাদের ঘাবড়ানোর কিছু নাই, খুব একটা ইজি ম্যাথই নিয়ে আসছি আমি এখানে। তোমাদের এর থেকে একটু হয়তো বা সংখ্যাগুলোর মান বাড়াই দিতে পারে, আর কিছুই না। তো আমার এখানে দেখতে হবে কি, আমি জানি কি বের করতে বলছে, চাহিদার স্থিতিস্থাপকতা। আমি প্রশ্নটা কিভাবে পড়বো আমি এটা তোমাকে বুঝাই দিচ্ছি। চাহিদার স্থিতিস্থাপকতা বের করতে বলছে এক, তাহলে আমার টার্গেট কি, চাহিদার স্থিতিস্থাপকতা বের করতে হবে। এখন কথা হচ্ছে আমি প্রশ্নটা পরে পড়ি। চাহিদার স্থিতিস্থাপকতা বের করতে গেলে আমাদের সূত্রটা কি, কিসের সাপেক্ষে বলছে? দ্রব্যের দাম দেওয়া আছে, তাহলে দামের সাপেক্ষে যে সূত্রটা সেটা কি ছিল আমাদের? সূত্রটা ছিল ইলাস্টিসিটি অফ প্রাইস ইজ ইকুয়াল টু ডেল কিউ বাই ডেল পি গুণন পি বাই কিউ, তাই তো? এটাই তো। তো এটা যদি হয়ে থাকে তাহলে এখন আবার দেখো, আমি সূত্রটা কিন্তু বুঝতে পারছি যে এই সূত্র দিয়ে আমাকে ম্যাথটা করতে হবে, ঠিক আছে? আমি কিন্তু এখনো পুরো প্রশ্নটা পড়ি নেই। আমার টার্গেট কি তাহলে? ডেল কিউ বের করতে হবে, ডেল পিও বের করতে হবে, তাই তো? দেখো পি কিন্তু দেওয়াই আছে, দাম কত দেওয়া আছে? 10 টাকা দেওয়া আছে, আছে আছে। তাহলে হ্রাস পেয়ে 8 টাকা হয়ে গেল, তার মানে দামটা প্রথম অবস্থায় ছিল কত?
P1 ছিল কত? P1 ছিল 10, P2 কত হয়েছে? কমে হয়ে গেছে 8 টাকা। ঠিক আছে, তাহলে চাহিদা, দাম যেহেতু কমছে চাহিদা অবশ্যই বাড়বে, তাহলে 20 একক থেকে বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 24 একক। ঠিক আছে, আবার সব ক্ষেত্রে কিন্তু বাড়বে না, কথা আছে এখানে, দ্রব্যের উপরও নির্ভর করে থাকে। ঠিক আছে, তো আমরা যেহেতু স্বাভাবিকভাবে দেখতে গেলে দাম কমলে আমাদের কি হয়? চাহিদা বাড়ে। তাহলে প্রথম অবস্থায় আমার চাহিদা ছিল Q1 ছিল কত? 20, সেইটা হয়ে গেল কত? Q2 হয়ে গেল কত? 24। দেখো কত সুন্দর ইজিলি আমরা বিষয়টাকে ক্লিয়ার করে ফেলতেছি। তাহলে আমরা P1 পাইছি অথবা P যে মানটা আমরা বলে থাকি এটা পাইছি। এখন আমাদের ডেল কিউ আর ডেল পি বের করতে হবে। ডেল কিউ কিভাবে বের করা শিখাইলাম, যে ডেল কিউ মানে হচ্ছে Q2 মাইনাস Q1। তাহলে Q2 কত ছিল? Q2 ছিল 24, Q2 ছিল 24 আর Q1 ছিল 20। তাহলে Q2 থেকে বাদ দিলে কত হয়? 24 বিয়োগ 20 সমান সমান +4 না -4? +4, কারণ 24 বড় সংখ্যা, তাহলে 4। তাহলে আমার ডেল কিউ এর মান কত পাইছি? আমি 4 পাইছি, বসাই দিলাম। এখন ডেল পি এর মান বের করতে বলছে, তাহলে ভাইয়া ইজি, খুবই ইজি, কিন্তু এখন কথা আছে, ডেল পি কিভাবে বের করতে হয়? ডেল পি বের করার সূত্রটা কি? ডেল পি আমাদের এভাবে বের করতে হয় না? দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে আশা করি, যে ডেল পি ইজ ইকুয়াল টু P2 মাইনাস P1। P2 মাইনাস P1 না? তাহলে P2 কত ছিল? P2 ছিল 8 আর P1 ছিল 10। তাহলে আমি বলবো, অনেকে বলবা কি যে ছোট থেকে কি বড় বাদ দেওয়া যায়, তাহলে আমি 10 থেকে 8 বাদ দেবো, এরকম কিছু। কিন্তু না, আমার যে সূত্র আমি সেই হিসাবেই বসাবো, মাইনাস আসতেই পারে। ঠিক আছে, মাইনাস আসা মানে ভুল না। তাহলে P2 এর মান কত আছে? 8 বিয়োগ 10। তাহলে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দিচ্ছি, তাহলে অবশ্যই কি বিয়োগ আসবে, তাহলে -2 গুণন পির মান যেটা আছে, পির মান হচ্ছে প্রথম অবস্থায় যেটা ছিল সেইটা, তাহলে 10। কিউ এর মান কত ছিল? প্রথম অবস্থায় 20 ছিল, তাহলে সেইটাই। ঠিক আছে, কত থাকলো? ওইটাই থাকলো, যে 20। তাহলে এখন আমরা করি, তুমি 10 আর 20 গুণ করলে কি হয়, মানে ভাগ করলে কি হয়? উপরে থাকে 1, নিচে থাকে 5, সরি 2 থাকে না? হ্যাঁ, হাফ করলে হাফ হয়, অথবা 0 0 কাটিয়ে দিলে তো বোঝা যাচ্ছে যে 1/2। এই দুইটা দিয়ে এর সাথে গুণ অবস্থায় আছে, এর সাথে ভাগ অবস্থায় আছে। তাহলে 2 দিয়ে যদি আমি 4কে ভাগ করি, তাহলে আমার 2 ভাগ 4 কত আসে? 2 আসে। তাহলে 2/2 আসতেছে না? 2/-2 আসতেছে না? তো 2 আর 2 কাটাকাটি করলে কত হয়? 1 হয়। সাথে চিহ্নটা কি থাকে? মাইনাস থাকে, তাহলে -1। ঠিক আছে, কিন্তু দ্রব্যের দামের ক্ষেত্রে যে মানটা আসবে, এটাকে আমরা সবসময় কি মান ধরবো? দাম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে, দাম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে, এই যে দাম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে আমরা যে মানটা ধরবো, এটাকে আমরা কখনো ঋণাত্মক ধরবো না, এটাকে আমরা পরম মান ধরবো। কি মান ধরবো? পরম মান। কি মান? পরম মান। যেহেতু পরম মান ধরে আমার মানটা কি আসতেছে, তাহলে -1 এর জায়গায় কি হয়ে যাচ্ছে? +1। কি হয়ে যাচ্ছে? +1। তাহলে এটার মধ্যে স্থিতিস্থাপকতা কি? একক স্থিতিস্থাপকতা। একক স্থিতিস্থাপকতা, তার মানে এদের দামের পরিবর্তনের সাথে চাহিদার পরিবর্তন হয়েছে, স্থিতিস্থাপকতা। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তো এদের মধ্যে স্থিতিস্থাপকতা বিদ্যমান। ঠিক আছে, স্থিতিস্থাপকতা কি হয়েছে? বিদ্যমান। পারবা? ভেরি গুড, এই তো, সাবাস। তাহলে আমরা এটা শেষ করলাম, এরপরে আমরা সেম ভাবে আরো অঙ্ক ম্যাথ দেখি এখন। ঠিক আছে, আমরা আরো ম্যাথ দেখব। তো আশা করি আয়েরটাও পারবা। এরপরে ক্রস প্রাইস ইলাস্টিসিটি, এক কথায় হ্যাঁ 1, এই তো ভেরি গুড, 1 আসবে। তো আমরা আরআরইটাও দেখব। কি দেখব? আরআরই যে ম্যাথটা করছি এটাও আমরা দেখব এখন। তাহলে এটা আমরা কিসের ক্ষেত্রে দেখলাম? দাম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে। এখন তাহলে আমরা কিসের ক্ষেত্রে দেখব? আমরা এখন দেখব চাহিদার আয় স্থিতিস্থাপকতা। আচ্ছা, এখানে লেখাগুলো ফন্টগুলো আসে নাই, সো এটা নিয়ে টেনশন করার কিছু নেই, এটাতে কিছু লেখা নাই। আয় স্থিতিস্থাপকতা, তাহলে E1। এখন বলো যে দ্রব্যের দাম স্থির থাকা সত্ত্বেও, দ্রব্যের দাম কিন্তু স্থির আছে, আমি বললাম না যে দ্রব্যের দাম যে সবসময় পরিবর্তন হবে এমন কিছু না, আমার আয়েরও পরিবর্তন হতে পারে। তো আমার আয়ের পরিবর্তন হলে আমার চাহিদারও পরিবর্তন আসতে পারে, খাদ্যাভ্যাসেও পরিবর্তন আসতে পারে। আমার লাইফ লিডে যে আমি যেভাবে লাইফ লিড করতেছি অথবা জীবন ধারণ করতেছি, জীবন বহন করতেছি, সেভাবে করব না, স্বাভাবিক। টাকা পয়সা বেড়ে গেলে আমি এখন আমি যেখানে 300 টাকার একটা গেঞ্জি পরি, সেখানে আমি তখন 3000 টাকার একটা টি শার্ট পরবো সুন্দর দেখে। বোঝা গেছে? তো এই যে এইগুলো পার্থক্য, এগুলো হয়ে থাকে। তো স্থির থাকা সত্ত্বেও ক্রেতার আয়ের পরিবর্তনের ফলে, আয়ের পরিবর্তন, এই যে বারবার বলতেছি কিন্তু এত ক্লিয়ারলি কিন্তু কেউ বলে নাই তোমাকে। ঠিক আছে, যে আয়ের পরিবর্তনের ফলে দ্রব্যের চাহিদার যে পরিবর্তন হয়ে থাকে, সেটাই কি হয়? শতকরা যে পরিবর্তন হয় সেটাই কি? আয় স্থিতিস্থাপকতা।
তাহলে আমার কিসের সাপেক্ষে করতে হচ্ছে, আয়ের সাপেক্ষে আমাকে বের করতে হবে মান। তাহলে আমার সূত্রটা কি হবে, আগে দামের সাপেক্ষে করছি তাই ডেল কিউ বাই ডেল পি বসাইছি, কিন্তু এখন আমরা ওয়াই এর সাপেক্ষে করতেছি, তাহলে ডেল পি আর বসবে না, পি কি বসবে না, তাহলে পি না বসলে কি বসবে, পি না বসে কি বসবে, ডেল ওয়াই বসবে, গুণন এই যে নিচেরটা উপরে চলে যাচ্ছে আমরা এটা জানি, আবার কিউ এর সাপেক্ষে সতেজটা কিউ বসায়ও না, কিউ নিচে বসবে, ঠিক আছে। তো এই যে এই সূত্রটা হচ্ছে আয় স্থিতিস্থাপকতা বের করার সূত্র, ঠিক আছে, আয় স্থিতিস্থাপকতা বের করার সূত্র বুঝিয়ে দিছি তো কোনটা। আচ্ছা কোনটা বোঝো নাই, যে বা ফারিহা অবনী কোনটা বোঝো নাই একটু বলবা, কোনটা বোঝো নাই একটু বলবা, কোনটা বোঝো নাই একটু কমেন্ট করে বলে দাও। আচ্ছা তাহলে আমরা এই সূত্রটা বুঝতে পারছি, তাহলে আমরা সূত্র পরে এখন আমরা এটাতে একটা ম্যাথ করে ফেলবো যে আয় স্থিতিস্থাপকতা। আর আয় স্থিতিস্থাপকতার তাৎপর্য আছে, আয় স্থিতিস্থাপকতার তাৎপর্যগুলো হচ্ছে এগুলো, একটু মাথায় রাখো, এগুলো এমসিকিউর জন্য ভেরি ইম্পর্টেন্ট। আয় স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপকতা কথাটা অনেক কঠিন লাগে উচ্চারণ করতে, তাই না, মুখে আটকায় যাচ্ছে অনেক সময়। আচ্ছা তাহলে এই যে এই দুটো জিনিস মাথায় রাখতে হবে, আয় স্থিতিস্থাপকতার মাধ্যমে আমার দ্রব্যের প্রকৃতি নির্ণয় করা যায়, যেটা এমসিকিউ মাস্ট থাকবে, এমসিকিউ মাস্ট, এমসিকিউ এ থাকবেই থাকবে 100%, এমসিকিউ 100%। এখান থেকে একটা প্রশ্ন পাবা, তুমি অবশ্যই পাবা, তুমি এইচএসসি দিচ্ছ, তুমি অবশ্যই এখান থেকে একটা প্রশ্ন পাবা, আমি বারবার বলতেছি, দেখো ক্লাসের মধ্যেই কমন, ঠিক আছে, এগুলো পড়া দেওয়ার সাথে সাথে কমন হচ্ছে। -1 কে 1 কবে করে দিলেন যে সেইটা, আচ্ছা -1 কে 1 করছি কোনটা জানো, দামের ক্ষেত্রে, ঠিক আছে, দামের ক্ষেত্রে। তো দাম স্থিতিস্থাপকতা যেটা আছে এই ক্ষেত্রে আমরা স্থিতিস্থাপকতা, দাম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে যে মানটাই পাবো এটা সবসময় পরম মানে হবে, ঠিক আছে, পরম মান মানে দুই সাইডে এইভাবে দেওয়া থাকে, এটাকে বলা হয় পরম মান। মানে এখানে -1 থাকলেও সেটা 1 হয়ে যাবে, সে 1 থাকলেও সে 1ই থাকবে, ঠিক আছে, সে 1ই থাকবে, বোঝা গেছে। তো এটা হচ্ছে পরম মান, এক কথা আমি পরম মান ধরবো, ঠিক আছে, পজিটিভ মান ধরবো, বুঝা গেছে। তো দাম স্থিতিস্থাপকতা গেল, এখন আমরা দেখতেছি আয় স্থিতিস্থাপকতা, এই দুটো জিনিস নোট করে ফেলো তো, এই দুটো জিনিস নোট করে ফেলো। আচ্ছা হ্যাঁ ডেল্টা ওয়াই, তাহলে এই দুটো জিনিস নোট করে ফেলো, এই দুটো জিনিস কি হচ্ছে, তাহলে আয় স্থিতিস্থাপকতা যদি ধনাত্মক হয়ে থাকে, ধনাত্মক হয়ে থাকে তোমাকে কিন্তু এইভাবে দেওয়া থাকবে, ঠিক আছে, যে একটা দ্রব্যের স্থিতিস্থাপকতা এরকম, ইলাস্টিসিটি অফ ওয়াই 0 থেকে বড় হতে পারে অথবা 0 থেকে ছোট হতে পারে। তো দিয়ে বললো যে 0 থেকে ছোট হইলে সেই দ্রব্যটা কেমন হবে, সেই দ্রব্যটা হবে নিকৃষ্ট বা গিফেন দ্রব্য, নিকৃষ্ট বা গিফেন দ্রব্য। এখন নিকৃষ্ট বা গিফেন দ্রব্য কি, এটা তো আমরা বুঝি তাই না, নিকৃষ্ট দ্রব্য বলতে কি খারাপ দ্রব্য বোঝায়, খারাপ দ্রব্য বোঝায় না। আয়ের আয় বাড়ার সাথে সাথে যেই দ্রব্যটার, তাহলে দ্রব্যটা কিসের সাথে সম্পর্ক, আয়ের সাথে সম্পর্ক, এই দ্রব্যটার সম্পর্ক কিসের সাথে, আয়ের সাথে, বোঝা গেছে, দুইটা দ্রব্যরই সম্পর্ক কিসের সাথে, আয়ের সাথে, বোঝা গেছে। তাহলে যখন আমরা দ্রব্যগুলো নির্ণয় করব তখন আমরা আয়ের সাপেক্ষেই বলবো যে আয় বাড়ার সাথে সাথে আমি যেই দ্রব্যটার ভোগ কমায় দিচ্ছি, মানে কি এক কথায় বলতে গেলে দেখো, তোমরা যখন বললাম চাল, এখন আমি বলতেছি মোটা চাল, মোটা চাল, এই যে একটু আগে বললাম, তো মোটা চাল দিয়ে বললাম যে দ্রব্যটা কেমন, তুমি বলতে পারো কি যে মোটা চালটা হচ্ছে একটা নিকৃষ্ট দ্রব্য অথবা গিফেন দ্রব্য। তাহলে নিকৃষ্ট দ্রব্য কখন বলতেছো, কারণ কি তোমার আয় যখন ছিল 500 টাকা, ধরে নিলাম 500 টাকা, ঠিক আছে, তুমি তখন খুব মানে অভাবে দিন যাপন করতেছো, তুমি মোটা চাল কিনতেছো কারণ কম টাকায় পাওয়া যাচ্ছে। তোমার এই ইনকামটা যখন হয়ে যাবে 5000 টাকা, 5000 টাকা, তারপরে 500 টাকার সাপেক্ষে অনেক বেশি, তখন কি তুমি মোটা চালটা ভোগ করবা, বলবা না আমার তো টাকা পয়সা আছে, আমি এখন চিকন চাল খাবো। তাহলে চিকন চাল যদি খাও, চিকন চাল ভোগ করো, তখন কি মোটা চালের কি যে কনজিউম রেট অথবা যে ভোগের মাত্রাটা আছে এটা কি কমে যাবে না, অবশ্যই কমে যাবে। তো এই যে কমলো, তার মানে আয় বাড়ার সাথে সাথে ইনকাম যখন রেইজ করছে, বাড়ছে, তোমার এই যে এই দ্রব্যটার ক্ষেত্রে কোয়ান্টিটি ডিমান্ড কি ফল করছে, মানে কমে গেছে। তো এই যে সম্পর্কটা এটাই হচ্ছে নিকৃষ্ট বা গিফেন দ্রব্য। অথবা এটা এভাবে দেওয়া থাকবে যে তোমার স্থিতিস্থাপকতা বের করে বললো যে সেটা 0 থেকে ছোট, 0 থেকে একটা ছোট মান আসবে, ঠিক আছে, 0 থেকে ছোট মান মানে কি একটা নেগেটিভ মান আসবে, কি মান আসবে, একটা নেগেটিভ মান আসবে, তাই তো। তার মানে আমরা যেটাকে এভাবে বলে থাকি যে ধরো এখানে একটা ব্যারিয়ার দেওয়া আছে, ব্যারিয়ারটা এমন
যে এইটা হচ্ছে আমার 0, তো 0 এই পাশে গেলে কি হবে, 0 এই পাশে গেলে কি হবে, পজিটিভ মান হবে, আর 0 এই পাশে আসলে কি হবে, নেগেটিভ মান আসবে। তো 0 থেকে ছোট মানে কি, নেগেটিভ, অবশ্যই নেগেটিভ হবে, তাই তো? আমরা বুঝতে পারছি না, নেগেটিভ হবে এখন। আচ্ছা ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এই দুটো জিনিস আমরা কখনোই ভুলবো না। এই টপিক থেকে এমসিকিউ এই জায়গা থেকে দিবে না তো কোথাও থেকে দিবে না, ঠিক আছে? তার মানে তোমাকে আমি বারবার গ্যারান্টি দিচ্ছি, যদি পরীক্ষা হয়ে থাকে, কি হয়, পরীক্ষা হয়ে থাকে, দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন অবশ্যই আসবে। এমসিকিউ এ এই জায়গাটা থেকে একটা প্রশ্ন দিয়ে দিবে, এমসিকিউ এই জায়গা থেকে একটা প্রশ্ন দিয়ে দিবে, এইচএসসি 25 ব্যাচ, তখন মিলাই নিও, ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপর দেখবো আমরা উদাহরণ 2। সেম ভাবেই আমরা উদাহরণটা দেখব। এখন তাহলে আমাদের এত বেশি কিছু বলার নাই যে আমরা কি করছিলাম। তাহলে ইলাস্টিসিটি অফ ওয়াই বের করব এখন, ডেল কিউ বাই ডেল ওয়াই এইবার গুণন ওয়াই বাই কিউ, তাই তো? ওয়াই বাই কিউ। আচ্ছা, তাহলে ডেল কিউ কত, তাহলে আমার কিউ ওয়ান আর কিউ টু লাগবে। তাহলে 100 টাকা থেকে আয় বৃদ্ধি পাইছে, দাম বৃদ্ধি পায়নি দ্রব্যের, এবার মানুষটার আয় বৃদ্ধি পাইছে, দ্রব্যের দাম কিন্তু সেমই আছে, ঠিক আছে? তাহলে দেখো 200 টাকা হলো, তার মানে এইটা ছিল তার ইনকাম 1, এইটা হয়ে গেছে তার ইনকাম 2। তাহলে দ্রব্যের চাহিদা কি হয়েছে, 20 একক থেকে Q1 Q2। তো দেখো আয় বাড়ার সাথে সাথে দ্রব্যটার চাহিদাও বেড়ে গেছে, তো আমরা স্বাভাবিকভাবে বলতে পারি এটা গিফেন দ্রব্য না, ঠিক আছে? এটা নিকৃষ্ট দ্রব্য না, এটা প্রয়োজনীয় দ্রব্য, তাই তো? তো নিকৃষ্ট দ্রব্য না, কিন্তু আমরা তাও বের করে দেখব। তাহলে ডেল কিউ মানে Q2 মাইনাস Q1, তাহলে Q2 এটা Q2 এটা Q1, তা 25 বিয়োগ 20 কত হয়, 25 বিয়োগ 20 কত হয়, 5 হয়, উপরে 5 থাকবে। আয় কতটুকু বাড়ছে, সে 100 থেকে 200 হয়েছে, তার মানে y2 মাইনাস y1, 200 থেকে 100 বাদ দিলে থাকে 100। তো প্রথম অবস্থায় আমার ইনকাম ছিল 100, আমার চাহিদার পরিমাণটা ছিল কত, 20, Q1টাই কিউ, এখানে যে Q1 দেখতেছো না, এটাই কিন্তু আবার কিউ, এটা মাথায় রাখিও। তাহলে কি হচ্ছে, Q1 ইজ ইকুয়াল টু কিউ, তার মানে 20, মানটা 20। এখন হিসাব করি আমরা, তাহলে 100 আর 100 কেটে দিলাম, 5 আর কাটলে কত হয়, 4, 4 হয় কি না বলো, 4 উপরে কি 1 থাকে না, থাকে, তাহলে 1/4 ইজ ইকুয়াল টু 0.25। এন্ড কথা হচ্ছে 0.25, 0.25 হচ্ছে 0 থেকে বড় না ছোট, একটু বলবা, বলো জেনিয়া, বলো জেনিয়া, বলো রিনি, বলো অবনী, বলো বলো কি হবে, 0 থেকে বড় হয় না ছোট হয়, বলো দেখি একটু। হ্যাঁ, 0 থেকে অবশ্যই বড়, আর যে বড় হয় তার দিকে এই যে আমরা চিহ্নটা করে থাকি না হাত দিয়ে অথবা যেভাবে করো, সে ভিতরের দিকে থাকবে এক কথায়, ঠিক আছে? যে তীরের মতো অংশটা সেটা ছোট যে তাকে নির্দেশ করবে। এখন আমি যদি এভাবে লিখতাম, তাহলে এটা 2 এই পাশে দিলাম, এই পাশে 1, তার মানে কি বড়কে 2 বড়, ঠিক আছে? তাহলে এখানে 0.25 কার থেকে বড়, 0 থেকে বড়। আর আমরা একটু আগে কি দেখছি, একটু আগে কি দেখছি দেখো দেখি, যে 0 থেকে যদি কি হয়, 0 থেকে যদি বড় হয়, বড়, এই যে এইটা এর সাথে মিলছে কিনা দেখো তো, মিলছে তো, মিললে সেটা কি দ্রব্য, স্বাভাবিক বা সাধারণ দ্রব্য, আশা করি বুঝতে পারছো। তাহলে আয়ের সাপেক্ষে আমি বারবার বলতেছি, কারণ একটু পরে ক্রস প্রাইস ইলাস্টিসিটি মানে আর স্থিতিস্থাপকতা দেখবো, ওইখানে আমরা 3 ধরনের জিনিস দেখবো, 3 ধরনের, তো ওই দ্রব্যের জিনিসগুলো আলাদা। এইখানে আয়ের সাপেক্ষে 2টা জিনিসই আমরা নির্ণয় করে থাকি, সেটা হচ্ছে স্বাভাবিক বা সাধারণ দ্রব্য, আর একটা হচ্ছে নিকৃষ্ট বা গিফেন দ্রব্য, মনে থাকবে, গিফেন দ্রব্য। হ্যাঁ, ভেরি গুড, বড়। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পারছি। এরকম মানটা যদি আমার কি আসতো, ধরো এমন আসছে, আসতেই পারে স্বাভাবিক, যে আয়ের সাপেক্ষে করলাম, করে দেখলাম যে আমার ধরো আসছে -0.025, এমন আসতেই পারে স্বাভাবিক, এরকম একটা মান আসছে। কিন্তু এটা যেহেতু মাইনাস আছে, তো মাইনাস মানে কি, সে অবশ্যই 0 থেকে ছোট, তো যেহেতু 0 থেকে ছোট সেহেতু সেটা কি, নিকৃষ্ট বা গিফেন দ্রব্য। আশা করি আর ভুল করবা না, ঠিক আছে? আর ভুল হবে না। হ্যাঁ, সাধারণ দ্রব্য। আচ্ছা, তাহলে এটা গেছে। তাহলে এখন আমরা দেখব কি, দেখবো এখন আমাদের আয় স্থিতিস্থাপকতা গেল, ক্লিয়ার। এবার আমরা দেখবো আড়াআড়ি স্থিতিস্থাপকতা। তাহলে আড়াআড়ি স্থিতিস্থাপকতার ক্ষেত্রে এখন কি আমি বলি, এখানে আমার চাহিদার যে পরিমাণটা আছে এইটার ক্ষেত্রে আমার নিজস্ব দ্রব্যের দাম
দ্রব্যের দামটা ফ্যাক্ট করবে, আমার আয়ের কোনো ফ্যাক্ট নেই, আমার আয় বাড়লো কিনা কমলো এটা আমি দেখবো না। এখানে আমি দেখবো কি, ধরো এখানে কি থাকবে আমি তোমাকে আগে বলে দেই, বিষয়টা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, এই দুইটা হচ্ছে দ্রব্য, একটা এক্স দ্রব্য একটা ওয়াই দ্রব্য। এখন কথা হচ্ছে এক্স আর ওয়াই এর মধ্যেই আমার বিষয়টা মানে কি সর্ট আউট করতে হবে। তার মানে ওয়াই এর ধরো দাম, ওয়াই এর দাম বেড়ে গেছে, এখন ওয়াই এর দাম বাড়ার সাথে ওয়াই এর দাম বাড়ার ফলে এক্স এর কতটুকু পরিবর্তন হইল, এক্স এর যে পরিবর্তন, কি বলতেছি পরিবর্তন কতটুকু হইলো এটা আমি নির্ণয় করব। ঠিক আছে, এটার সাপেক্ষে আমি 3 ধরনের উত্তর দিতে পারবো, আমি 3 ধরনের ফলাফল তাকে দিতে পারবো। তা ক্রস প্রাইস ইলাস্টিসিটি যে আছে এটা সূত্রটা তাহলে কি হবে, ডেল কিউ, ডেল কিউ এটা কোন দ্রব্য। এখন কথা হচ্ছে দাঁড়াও, এখানে একটা কথা আছে, যে কথাটা হচ্ছে এক্স একটা দ্রব্য ওয়াই একটা দ্রব্য, আমার যদি ওয়াই এর দামের পরিবর্তন হয়, ওয়াই এর কিসের পরিবর্তন হয়, দাম, ঠিক আছে, তাহলে সে দামের জায়গায় থাকবে। তাহলে দামটা কোথায় ছিল, এইখানে, তাই তো, তাহলে কিসের দাম, ধরো ওয়াই দ্রব্যের দাম, ঠিক আছে, ওয়াই দ্রব্যের দাম, তাহলে দামের পরিবর্তন হলে এক্স দ্রব্যের চাহিদার কতটুকু পরিবর্তন হয়েছে, কথাটা এরকম ছিল। যদি হয় চাহিদার পরিবর্তন তাহলে সে চাহিদার জায়গায় থাকবে, কিউ ডি জায়গায় এখন কি হয়ে যাবে, কিউ এক্স হয়ে যাবে, গুণন কোন দ্রব্যের দাম, ওয়াই দ্রব্যের দাম আর এক্স দ্রব্যের পরিমাণ। তো এই জিনিসটাকে আবার অন্যভাবে করতে পারতাম, যে বললো ওয়াই এর দামের পরিবর্তনের ফলে না, এবার তোমাকে বলছে যে এক্স দ্রব্যের দামের পরিবর্তনের ফলে ওয়াই দ্রব্যের পরিমাণে কতটুকু পরিবর্তন হয়েছে, ঠিক আছে, তখন তুমি যে এই সূত্রটা করো ভুল হয়ে যাবে, সেই জন্য সাবধান থাকতে হবে, সতর্কতা অ্যালার্ট, ঠিক আছে, সতর্কতা অ্যালার্ট, যে এই ক্ষেত্রে তখন কি করতে হবে, ইলাস্টিসিটি ক্রস প্রাইস ইলাস্টিসিটি ইজ ইকুয়াল টু, তোমার বলছে কিসের সাপেক্ষে, এক্স এর দাম, এবার বলছে এক্স এর দাম, দামটা কিসের, এক্স, তখন তুমি কি বলবা, আমি ক্লিয়ারলি বোঝাই দিচ্ছি যেন সূত্রের ভুল না হয়, তুমি দাম কোথায় ছিল, আমরা যখন করছি শুরুতে দাম নিচে ছিল, তাহলে পি অফ এক্স, পরিমাণটা কিসের ছিল, ওয়াই এর ছিল, তাহলে কিউ অফ ওয়াই, আমরা শুরুতে কি বসাইছি, ডেল ডেল, গুণন, তাহলে এবার হচ্ছে পি এর সাপেক্ষে পি এর এক্স আর পরিমাণটা হচ্ছে ওয়াই এর। আশা করি আর এই যে সূত্রগুলো বুঝাইলাম এখানে এটাতে ভুল করার কোনো প্রশ্ন আসে না আর, ঠিক আছে, বুঝতে পারছো, এই জিনিসটা কি বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা ম্যাথ করব, ম্যাথ করলে আমরা এটা দ্বারা আমরা কি করে থাকবো, আমরা কেন করব, কথা হচ্ছে চাহিদার আর আর স্থিতিস্থাপকতা যেটা, এটা আমরা কেন বের করব, আমাদের মনে অবশ্যই প্রশ্ন আছে যে এটা থেকে কি হবে, এটা থেকে এমসিকিউ পাবো আমরা একটা, আর সৃজনশীল একটা তো অবশ্যই আসবে, আমি তো বলে দিচ্ছি বারবার, তাহলে সেটা দেখে নিই আমরা। এই যে এই 3টা জিনিস, তখন আমরা দেখছি স্বাভাবিক দ্রব্য অথবা সাধারণ দ্রব্য আর গিফেন দ্রব্য, সেটা কিসের সাপেক্ষে, আয়ের সাপেক্ষে। এবার কিসের সাপেক্ষে দেখতেছি, আড়াআড়ি স্থিতিস্থাপকতার সাপেক্ষে, আড়াআড়ি স্থিতিস্থাপকতার সাপেক্ষে কি কি বের করব, কি কি বের করতে পারতেছি, যে দ্রব্য দুইটা, এখানে দ্রব্য তো অবশ্যই দুইটা, আড়াআড়ি মানে কি, ক্রস প্রাইস, ক্রস প্রাইস ইলাস্টিসিটি মানে অবশ্যই এখানে দুইটা দ্রব্য থাকবে, এক্স ওয়াই এ বি বিসি সিডি যেটাই বলো থাকতে পারে, ঠিক আছে। তাহলে আমার প্রথমটা হচ্ছে ইলাস্টিসিটি যদি বের করে আমরা ধনাত্মক আসে, তার মানে পজিটিভ আসছে, তার মানে সে একে অপরকে ছাড়া চলতে পারবে, সে তার সেই সামর্থ্যটা আছে, তাহলে সেটা কি হবে, পরিবর্তক দ্রব্য, কি দ্রব্য, পরিবর্তক দ্রব্য, ঠিক আছে। যেমন চা আর কফি, এটা আমরা এমনি বুঝতে পারতেছি, আমি চা ভোগ করলে কফি ভোগ করব না, ঠিক আছে, এটা এখন আমরা বলতে পারি এইভাবে যে দেখো ধরো চা, ঠিক আছে, আর কফি, তো স্বাভাবিকভাবে আমরা বেশিরভাগ চাই ইউজ করি, মানে ভোগ করে থাকি, তার বললাম কি চায়ের যে দামটা আছে প্রাইস এইটা বেড়ে গেছে, তুমি এখন বলো দেখি চায়ের দাম বেড়ে গেছে, ঠিক আছে, তুমি কফির দামের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু বাজারে যখন চায়ের দামের পরিবর্তনটা হয়েছে তখন চায়ের দামটা বাড়ার ফলে তোমার মনে হচ্ছে কি যে না এখন যদি আমি চা কিনতে যাই আমার আগের থেকে টাকা বেশি দিতে হচ্ছে, তাহলে আমি কি করব, এখন আর বাবা চা খাওয়া যাবে না, আমাদের কফির যে দামটা ছিল ওইটাই খাবো, বেশি টাকা দিয়ে যেহেতু খাবো আমরা কফিই খাবো, কথাটা এরকম থাকে না, আমাদের কিন্তু আচরণটা এইরকমই, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আচ্ছা এটা একবার দেখো তাহলে বুঝতে পারবা, তাহলে বললাম চায়ের দাম ধরো আগে থেকে ছিল 30 টাকা, কফির দাম পরিবর্তন হয়নি 40 টাকায় আছে, ধরলাম 40 টাকা, চায়ের দামটা বেড়ে তোমার 40 টাকা হয়ে গেছে, 40 টাকা হয়ে গেছে, কিভাবে বাড়ছে, প্রাইসটা কি হয়েছে, ইনক্রিজ হয়েছে। এখন তুমি বলো 40 টাকা দিয়ে তুমি চা খাবা না কফি খাবা, একটা জিনিস খেয়াল করো, কফি কিন্তু কোনো কিছুর পরিবর্তনই হয়নি, তার দামেরও পরিবর্তন হয় নাই,
তার পরিমাণেরও কিছু পরিবর্তন হয়নি, সে যেমন আছে তেমনই আছে, কিন্তু তার যে একটা কম্পিটিটিভ একটা কি আছে, দ্রব্য আছে, তার সাথে কম্পিটিশন করতেছে জিনিসটা, সেই দ্রব্যটা হচ্ছে চা। এখন চায়ের দামের পরিবর্তন হয়েছে না, তো চায়ের দামের পরিবর্তনের ফলে অটোমেটিকলি কি হয়েছে দেখো, অটোমেটিক চায়ের ভোগের মাত্রাটা কমে গেছে, যে চা আমি আর ভোগ করবো না, দাম বেড়ে গেছে। তো আমি যে 40 টাকা দিয়ে কিনবো, তাহলে আমি কফি খাবো। তো অটোমেটিক দেখো কি হয়ে গেল, চায়ের দামের পরিবর্তনের ফলে কফির যে ভোগ ভোগ কোয়ান্টিটি অফ ডিমান্ড অথবা কনজামশন সেটা কি অটোমেটিক বেড়ে গেল না? একটার দাম বাড়ছে আর একটা চাহিদা বাড়ছে না? একটার দাম বাড়ার সাথে সাথে আরেকটা চাহিদা বেড়ে গেছে না? তো এই যে বাড়লো, এই একটা দামের পরিবর্তনের ফলে আরেকটা যে দামের সেম পরিবর্তন হয়েছে, মানে দামও বাড়ছে চাহিদাও বাড়ছে। তো এই যে বাড়লো, এটা হচ্ছে পরিবর্তক দ্রব্য। ঠিক আছে, এটা কি পরিবর্তক দ্রব্য। ঠিক আছে, এটা কি দ্রব্য? পরিবর্তক দ্রব্য, মনে থাকবে। আরেকটা দেখবো এখন আমরা, যে সেটা যদি পরিবর্তক না হয়ে অন্য কিছু হইতো, যেমন আরেকটা দুটো দ্রব্য আছে, এই দুটো দ্রব্য দেখবো আমরা এখন। সেটা হচ্ছে, আমরা একটু চা কফি দেখছি, তো বোঝা যাচ্ছে চা কফি হচ্ছে কি দুইটাই সেম ধরনের, যা এই জন্য এদের মধ্যে সম্পর্ক ভালো না, এরা একে অপরকে ছাড়া চলতে পারে। কিন্তু ধরো এই দুটো হচ্ছে একে অপরকে ছাড়া চলতে পারে না, সঙ্গিনী তারা। ঠিক আছে, জীবন সঙ্গী আছে না, যেমন স্বামী স্ত্রী একে অপরকে ছাড়া চলতে পারে না, এইরকম চা আর চিনি। তো বিষয়টা কিরকম, ধরো এখন দেখবো চা আর একটা হচ্ছে চিনি। তো দেখো আমি বললাম চিনির কোনো কিছুর পরিবর্তন হয় নাই, চায়ের যে দামটা ছিল এটা অটোমেটিক বেড়ে গেছে। ধরো বাজারে কোনো কারণে চায়ের দামটা বেড়ে গেছে, তো চায়ের দাম যদি বাড়ে, চায়ের দামটা বেড়ে গেছে না, তো বাড়ার ফলে কি হবে, যে চায়ের দাম বাড়ছে, আমরা কি বলছি যে চাহিদা আর কিসের মধ্যে, দামের মধ্যে সম্পর্কটা কি বিপরীত। তো যেহেতু দাম বেড়ে গেছে, আমার চাহিদা কমে যাবে। তো চায়ের চাহিদা যেহেতু কমছে, ঠিক আছে, তুমি আগে যেখানে ধরো 3 কাপ চা খাইতা, 3 কাপ চা খাইতা, সেখানে তুমি দাম বাড়ার ফলে অটোমেটিক 2 কাপ খাচ্ছ চা। ঠিক আছে, তো 2 কাপ যে চা খাচ্ছ, তোমার কি চিনি তাহলে কম লাগতেছে না? চিনি আগে 3 কাপে যে যতটুকু লাগতো 2 কাপে তার থেকে কম লাগতেছে। তো অটোমেটিক তোমার চায়ের দাম বাড়ার ফলে চিনির যে কি ছিল কোয়ান্টিটি, সেইটা কি হয়ে গেছে, ফল করছে। তার মানে কি, একটা দামের বাড়ার সাথে সাথে আরেকটা যদি পরিমাণ কি হয়, চাহিদার পরিমাণটা কি হয়, কমে যায়, তাহলে সেইটা হবে পরিপূরক দ্রব্য। এটা আমরা এমনি বুঝতেছি। এখন স্থিতিস্থাপকতার মাধ্যমে আমরা দেখব। আর যদি স্থিতিস্থাপকতা শূন্য আসে, ক্রস প্রাইস ইলাস্টিসিটি, মানে তোমাকে আমি চিনি না ভাই, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। যেমন এটা ধরলাম বাজারে আপেলের দাম বেড়ে গেছে, তাহলে এখন জাহাজের দামের মধ্যে কোনো কি সম্পর্ক আছে? অথবা আপেলের দাম বাড়ছে, তোমার কি মাছের কি দামের বাড়ার কমার কোনো সম্পর্ক আছে? বলো, আছে কি? না। তাহলে আপেল আর ওই মাছ, আপেল আর মাছটা কি তাহলে কি দ্রব্য? সম্পর্কহীন, এদের মধ্যে কোনো সম্পর্ক নাই, নো রিলেশন। আচ্ছা, ধন্যবাদ খাদিজা জুই, ক্লাসটা খুব সুন্দর, ধন্যবাদ। আচ্ছা, ক্লাসটা তাহলে মনোযোগ দিয়ে করি, আমরা অনেক কিছু শিখতে পারবো। আমি বলতেছি তো, আমি প্রত্যেকটা ক্লাসে তোমাদেরকে কত মার্ক করে কমন পাবো আমি সেইটাও তোমাদেরকে বলে দিচ্ছি, তাহলে অবশ্যই ক্লাসটা করা উচিত। ঠিক আছে, আচ্ছা, যে কয়জনই করবা, যে কয়জনই লাভবান হও, এটাই আমার জন্য ভালো। ঠিক আছে, ক্লাস না করলে তখন জোর করার কিছু নাই, তোমাদের অন্য ক্লাসও থাকতে পারে, অর্থনীতিও গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সবই গুরুত্বপূর্ণ, তাহলে আমি একটা থেকে একটাকে বলতে পারি না যে এটা গুরুত্বপূর্ণ, এটা করো, এটা করিও না। আচ্ছা, তাহলে আমাদের বাজে কয়টা? 9:33 বেজে গেছে, আমরা অনেকক্ষণ ধরে ক্লাসটা করছি, তো আমাদের সামনে অল্প একটু আছে, আমরা শেষ করে দিচ্ছি। তাহলে দেখো বলছে চা আর কফি, ভাইয়া চা আর কফি যে পরিবর্তক দ্রব্য, এটা তো আমরা বুঝি কি না বলো, কিন্তু আমরা স্থিতিস্থাপকতা বের করে শিওর হব যে এইটা কি, এইটা পরিবর্তক দ্রব্য। তাহলে দেখি, দ্রব্যের দাম 100 টাকা, বৃদ্ধি পেয়ে 200 হয়েছে। এক্স দ্রব্যের চাহিদা 10 টাকা থেকে বৃদ্ধি পেয়ে, চাহিদা 10 একক থেকে বৃদ্ধি পেয়ে 15 একক হয়েছে। তার মানে দেখো, একটা দাম বাড়ছে, ওইটা চাহিদার কোনো কথা বলি নেই, একটা দাম বাড়ছে আর একটা চাহিদা বৃদ্ধি পাইছে। এইখানে এক্স হচ্ছে চা, এক্সটা কি চা, তাহলে এক্স হচ্ছে চা আর ওয়াই হচ্ছে কফি। তো আমার দামের পরিবর্তন কোনটা হয়েছে বলো দেখি? এক্স হচ্ছে চা, তো আমি বলছি কি পরিবর্তন দ্রব্যের দাম, এই যে দ্রব্যের দাম 100 টাকা, সেটা পরিবর্তন হয়েছে এক্স এর, তাহলে দাম পরিবর্তন হয়েছে এক্স এর, তাই তো দাম পরিবর্তন হয়েছে ওয়াই এর। কারণ কি বলছে, দ্রব্যের দাম 100 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 200 টাকা হওয়ায়
এক্স দ্রব্যের চাহিদা কি বৃদ্ধি পেয়েছে? চাহিদা। তাহলে কোয়ান্টিটি জায়গায় কোনটা থাকবে? এক্স এ থাকবে। তাহলে কি কোয়ান্টিটি অফ এক্স আর প্রাইস কি? ওয়াই। তাহলে প্রাইস অফ ওয়াই। বিষয়টা এরকম দাঁড়াইছে না? এখন আমরা ইলাস্টিসিটি সূত্র বের করি, যে সূত্র দিয়ে করব, ইজি, আমাদের জন্য এটা কোনো ব্যাপারই না। আর আমরা করছি না যে ডেল কিউ বাই কোন দ্রব্যের পরিমাণ বাড়ছে? দেখো তো, বলছে কি চাহিদা বাড়ছে কিসের? এক্স এর, এক্স দ্রব্যের। তাহলে এক্স আর দাম বাড়ছে কোনটার? দ্রব্যের দাম 100 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 200 টাকা হয়েছে, মানে ওয়াই, মানে কফির দাম বাড়ছে। তাহলে ডেল প্রাইস অফ ওয়াই গুণন আমরা কি জানি যে আমাদের পি উপরে যাবে, কিউ নিচে যাবে। পিটা কিসের? ওয়াই এর, পরিমাণটা কিসের? এক্স এর। তাহলে এখন আমরা করি, আমাদের পরিবর্তন কতটুকু হয়েছে? ডেল কিউ মানে কি? কিউ টু মাইনাস কিউ ওয়ান। তো প্রথম অবস্থায় দেখো পরিমাণ কত ছিল? 10 ছিল, পরে হয়ে গেছে কিউ, তাহলে এটা কিউ টু, এটা আমার কি কিউ ওয়ান। তাহলে কিউ টু মাইনাস কিউ ওয়ান করলে কত হয়? 15 বিয়োগ 10 করলে হয় কত? 5। আয়ের পরিবর্তন ডেল পি, তার মানে পি টু মাইনাস পি ওয়ান। আমার এইখানে হচ্ছে এইটা হচ্ছে পি টু, দেখা যাচ্ছে তো, তাই না? এটা হচ্ছে পি টু আর এইটা হচ্ছে পি ওয়ান। তাহলে পি টু কোনটা ছিল? 200 বিয়োগ 100, 200 বিয়োগ 100, তাহলে হবে 100 গুণন আমার প্রথমটা দাম প্রাইস ছিল, প্রথম অবস্থায় কি ছিল? 100 ছিল। তাহলে 100 বিয়োগ অথবা ভাগ কিউ এক্স, অথবা না ভাগই, ঠিক আছে? তাহলে ভাগ কিউ এক্স, পরিমাণ কত ছিল প্রথম অবস্থায়? 10 ছিল। এটাকে তাহলে আমরা যদি এখন হিসাব করি, কাটাকাটি করি, 100 100 কাটাকাটি হয় 5, 5 1 5, 5 দুগুণে 10, মানে এক কথায় আসতেছে কত? হাফ। কত আসতেছে? হাফ। কত আসতেছে? হাফ। হাফকে যদি আমরা দশমিক করি 0.5 আসবে। আর 0.5টা কি 0 থেকে বড় না ছোট? বলো দেখি। অবশ্যই কি বড়। তো যেহেতু বড়, আমরা কি শিখছি? যে ইলাস্টিসিটি যদি কত আসছে, তাহলে আমার তাহলে ইলাস্টিসিটি কত আসলো? ইলাস্টিসিটি আসছে 0.5, যেটা বোঝাচ্ছে যে ইলাস্টিসিটি অফ ক্রস প্রাইস ইলাস্টিসিটি সেটা 0 থেকে বড়, অর্থাৎ দ্রব্যটা হচ্ছে পরিবর্তক। আচ্ছা, আমরা কি তাহলে শিওর হইলাম যে পরিবর্তক হবে কিনা? দ্রব্যটা আমরা এমনিতেই জানতাম যে চার কফি পরিবর্তক, এটা আমরা বলছি, কিন্তু আমরা যে বের করে দেখাইলাম যে এটা পরিবর্তক কিভাবে হয়েছে, এখন আমরা ক্লিয়ার হয়েছে? এটা কি আমাদের ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, 0 থেকে বড় জন্যই, হ্যাঁ যে বা 0 থেকে বড় জন্যই এটা কি হবে? তাহলে কি দ্রব্য হবে? পরিবর্তক দ্রব্য। ওই জিনিসটা আমরা একবার দেখে নেই। দেখো, তাহলে এটা আমরা করতে পারছি। দেখো, 0 থেকে বড় মানেই ধনাত্মক, ধনাত্মক হলে সে কি হবে? পরিবর্তক দ্রব্য হবে। যদি 0 থেকে ছোট হয় তাহলে ঋণাত্মক, তাহলে সে কি হবে? পরিপূরক। পরিপূরক মানে কি? একে অপরকে ছাড়া চলে না। যেমন চা আর চিনি, চায়ের পরিমাণ যদি চায়ের দাম বেড়ে যায়, চিনির পরিমাণটা অটোমেটিক কমে যাবে। কারণ কি? চায়ের দাম বেড়ে গেলে আমি চা ভোগ করব কম, তাহলে চা যদি অটোমেটিক, চা তো আমরা ভোগ কমই করতেছি, তাহলে আমার চিনি দিয়ে আমি কি করবো? এত অটোমেটিক কমে আসতেছে না? আসতেছে কিনা বলো? তো এই যে আসতেছে, এটা হচ্ছে পরিপূরক দ্রব্য বোঝাচ্ছে। আর যদি ক্রস ইলাস্টিসিটি অর্থাৎ ই সি সমান সমান 0 আসে, কোনোভাবে 0 আসে, তাহলে বুঝে নিতে হবে এর মধ্যে কোনো সম্পর্ক নাই। এর মধ্যে কোনো সম্পর্ক নাই, সেটা হচ্ছে একটা সম্পর্কহীন বা মুক্ত দ্রব্য। আশা করি পুরো স্থিতিস্থাপকতার বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তো স্থিতিস্থাপকতা ক্লিয়ার হয়েছে, অস্থিতিস্থাপকতা ক্লিয়ার হয় নাই, ওইটা আমরা পর্ব 3-এ দেখব, ঠিক আছে? ওইটা আমাদের জন্য, ওইটার জন্য কি পর্ব? পর্ব 3 আছে, ঠিক আছে? তো আজকে যে স্টুডেন্ট, মাশাআল্লাহ স্টুডেন্ট তো অনেক কম ছিল, ঠিক আছে? যাই হোক, যে কয়জনই করছো অবশ্যই নোটগুলো করবা, যদি প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই নোটগুলো সাবমিট করবা, আমি দেখবো যে তোমরা করছো কিনা, ঠিক আছে? তাহলে এখন আমরা একটু কম নাম্বার প্রশ্ন দেখি, ঠিক আছে? আমরা আজকে অনেক কিছু অনেকে মিস করতেছে, ইকোনমিক্সের অনেক কিছু মিস করে ফেলবে, করুক, কিছু করার নাই, তারা নাই এখন ক্লাসে, আমি কি করি, ঠিক আছে? আমি তো ক্লাসে রেডি করে আনছি, তোমাদের দিতে হবে, ঠিক আছে? তোমরা ফ্রি ক্লাস জন্য যে ক্লাস করবে এটা কোনো কথা? এবার স্থিতিস্থাপকতা বুঝলাম, ধন্যবাদ। আমরা ছোট ছোট জিনিসগুলোই ভুল করে থাকি, যে ওয়াইটা কোথায় বসাবো, কোয়ান্টিটি অফ এক্স কোথায় বসবে, অথবা প্রাইস অফ ওয়াই, যেটাই বলো। তো আশা করি এইভাবে ধরে ধরে যে করাইছি না, তোমার যদি মনে হয় যে আরেকটু কনফিউশন আছে, তোমার রেকর্ড থাকবে ক্লাসটা, ওই সময়টাকে, ওই সময় যে সময় আমি বলতেছি এই সময়টাতে নিয়ে যায় তুমি দেখে নিবা, তাহলে তোমার দেখবা আর ভুল হবে না। তো এই যে উত্তরটা দেখে নাও, চাহিদার স্থিতিস্থাপকতা কত প্রকার আমি বলছি না? 3 প্রকার। সেটা কি কি? মূল্য স্থিতিস্থাপকতা, এক কথা হচ্ছে সেটা দাম, দাম অথবা মূল্য। আরেকটা হচ্ছে আয় স্থিতিস্থাপকতা, আরেকটা হচ্ছে আর স্থিতিস্থাপকতা। এখন কথা হচ্ছে কি,
আমি আরেকবার রিভাইজ দিয়ে দেই, সেটা হচ্ছে দাম যে স্থিতিস্থাপকতা আছে এইটা পরম মান হবে, কি হবে অলওয়েজ পজিটিভ বের করব, আমরা যে মানটাই বের করব আমরা পজিটিভ বের করব, ঠিক আছে। এরপরে আর স্থিতিস্থাপকতার মাধ্যমে আমি দুই ধরনের দ্রব্য নিশ্চিত করতে পারি, অথবা দুই ধরনের দ্রব্য আমি নির্বাচন করতে পারি, অথবা কি বলতে পারি আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে। একটা হচ্ছে স্বাভাবিক দ্রব্য আর একটা হচ্ছে গিফেন দ্রব্য, স্বাভাবিক অথবা সাধারণ দ্রব্য, আর একটা হচ্ছে গিফেন দ্রব্য বা নিকৃষ্ট দ্রব্য, ঠিক আছে। আশা করি আর ভুল হবে না এগুলো। এরপরে আমি আড়াআড়ি স্থিতিস্থাপকতার মাধ্যমে তিন ধরনের দ্রব্য নিশ্চিত করতে পারি, যে দ্রব্যটা কেমন, হয় সে পরিবর্তক দ্রব্য, নাহলে সে পরিপূরক দ্রব্য, নাহলে সে কি দ্রব্য সম্পর্কহীন, এই যে সম্পর্ক নাই, ঠিক আছে, কোনো সম্পর্ক নাই। আচ্ছা, তাহলে আমার চাহিদার স্থিতিস্থাপকতা কত প্রকার আমরা বুঝতে পারছি। এরপর দেখব দুটি দ্রব্য পরস্পর পরিপূরক হলে চাহিদা রেখা কেমন হবে, ঠিক আছে। চাহিদা রেখাটা কেমন হবে এটা কিন্তু আমি এখনো বলি নাই, সো আমি বলতেছি কি রেখাটা কিরকম আগে আমরা বুঝি, যে রেখাটা কি পরিপূরক, ঠিক আছে। আচ্ছা, রেখাটা হচ্ছে পরিপূরক। পরিপূরক মানে কি একটার দাম আর একটার কি, আচ্ছা ধরলাম এখানে ওয়াই দ্রব্য, এখানে এক্স দ্রব্য, এক্স দ্রব্যের দাম ওয়াই দ্রব্যের পরিমাণ, দেখা যাচ্ছে না, হ্যাঁ। তাহলে এক্স দ্রব্যের দাম ওয়াই দ্রব্যের পরিমাণ, আমি ধরলাম 2, 4, 6, এটা হচ্ছে দাম, এটা হচ্ছে 2, 4, 6, এটা হচ্ছে পরিমাণ। আবার ক্লিয়ার করে বলতেছি, কোয়ান্টিটি এই পাশে কোয়ান্টিটি এই পাশে দাম বোঝাচ্ছে, মানে একটা দামের পরিবর্তনের ফলে আরেকটা দামের পরিবর্তন কিরকম হবে, ঠিক আছে। তাহলে দ্রব্যটা যদি হয়ে থাকে পরিপূরক, দ্রব্যটা পরিপূরক হইলে দেখো, ধরো দাম যখন ছিল 2 টাকা, ঠিক আছে, এটার দাম কম, মানে আমি এটা পরিমাণটা অনেক বাড়াই দিছি, মানে আমি এটা ভোগটা অনেক বেশি করতেছি, ঠিক আছে। এখন বললাম কি দাম এটার কম বাড়ছে। পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে কি হয়, পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে কি হয়, একটা দাম যদি বেড়ে যায় আর একটার পরিমাণ কমে যাবে, একটা দাম বেড়ে গেলে আর একটার পরিমাণ কমে যাবে, ঠিক আছে। তাহলে দাম যখন বাড়তেছে অটোমেটিক বিপরীতটার, এটা যদি হয়ে থাকে চা, এটা চিনি হয়ে থাকে, তাহলে দেখো তো আমার চায়ের দাম বাড়লে কি আমি চায়ের পরিমাণ কমাই দিচ্ছি, তো চায়ের পরিমাণ যদি কমাই দিই আমার চিনিটাও কম লাগতেছে, তাহলে চিনির পরিমাণটাও কমে যাবে। আরও যদি কমাই তাহলে আরও সে কমে যাবে, ঠিক আছে। তাহলে রেখাটা কেমন হবে, এই যে এইরকম উপর থেকে নিচে চাহিদা রেখা যেমন হয়ে থাকে এইরকম এই রেখাটাও হয়ে থাকবে, বোঝা গেছে। তাহলে পরিবর্তকের ক্ষেত্রে কি হবে ভাইয়া, পরিবর্তকের ক্ষেত্রে এই রেখাটা এমন হবে না, রেখাটা এমন হবে, ঠিক আছে। সে বাম থেকে ডানে উপরের দিকে যাবে, ঠিক আছে। মানে একটা দাম যদি বাড়ে আমি আর একটার পরিমাণ বাড়াবো, তো দেখো এখানে দামটা বাড়তেছে, আমি এখানে পরিমাণ বাড়তেছে, দাম বাড়তেছে পরিমাণ বাড়তেছে, এই দাম যদি আরো বাড়ে পরিমাণ আরো বাড়বে, দাম আরো বাড়লে পরিমাণ আরো বাড়বে, ঠিক আছে। তো এই জিনিসটা বুঝাচ্ছে যে এটা পরিবর্তক, এদের মধ্যে এরা একে অপরকে ছাড়া চলতে পারে, পরিপূরক একে অপরকে ছাড়া চলতে পারে না। ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ। ঠিক আছে, শেষ নবীর উম্মত, ঠিক আছে ধন্যবাদ। এই তো ক্লাসটা মনোযোগ করতেছো, যদি উপকৃত হও তাহলেই ভালো, রেজাল্ট ভালো করলে তখনই বলবো যে হ্যাঁ। পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা ঋণাত্মক ঢালের হয়, অর্থাৎ একটি মূল্য বাড়লে অপরটি চাহিদা কমে। ঋণাত্মক ঢাল কোনটা বলছি না, যে উপর থেকে নিচে যাবে, এইটা হচ্ছে ঋণাত্মক ঢালের রেখা কোনটা, এইটা 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 হচ্ছে ঋণাত্মক, মনে থাকবে তো, এটা কি বোঝাচ্ছে ঋণাত্মক, ঠিক আছে। আর ধনাত্মক কোনটা, ধনাত্মক হচ্ছে পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে, পরিবর্তক, তাহলে এটা হচ্ছে ধনাত্মক। কোন দ্রব্য, পরিবর্তক, পরিবর্তক। এইগুলো যদি কোনো কনফিউশন হয়েছে, আর শোনো এগুলো থেকে অ্যাডমিশনের কোয়েশ্চেন আসে, ঠিক আছে। তোমাদের যারা যে সায়েন্সের ক্লাস করতেছো না, দেখবো উনিও এগুলো তোমাদেরকে পড়াই দিবেন, কারণ কি পড়াইছেন, কারণ এইগুলো থেকে আসে, ঠিক আছে। এগুলো থেকে একটা প্রশ্ন দিয়ে দিতে পারে গুচ্ছে, ঠিক আছে। গুচ্ছে চিত্র তেমন দিবে না, বাট দিয়ে দিতে পারে। এরপর দেখবো যে নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে কোন ধরনের স্থিতিস্থাপকতা বিদ্যমান। নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে অল্প স্থিতিস্থাপকতা, মানে স্থিতিস্থাপকতা বেশি মানে কি দামের পরিবর্তনের সাথে অথবা আয়ের পরিবর্তনের সাথে ওই দ্রব্যটা বেশি পরিবর্তিত হয়ে যাবে চাহিদার। কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্য এমন একটা দ্রব্য যেই দ্রব্যটা আমাদের প্রত্যেক দিনই লাগে, সো আমি দাম বাড়ুক আর কমুক আমাকে এটা ভোগ করতেই হবে, ঠিক আছে। তাহলে এটা স্থিতিস্থাপকতা কি হবে, অল্প হবে, অল্প স্থিতিস্থাপকতা হবে। বুঝতে পারছো, বুঝতে পারছো?
কি হবে তাহলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে স্থিতিস্থাপকতা কি হবে অল্প স্থিতিস্থাপকতা হবে ইনইলাস্টিক ডিমান্ড এরপর দেখি কলম ও কালি কোন ধরনের দ্রব্য বলো কালি ছাড়া কলমে কোনো গুরুত্ব আছে অথবা কলম ছাড়া আমার কালি দিয়ে কোনো লাভ আছে লাভ নেই তো দুটো কি দ্রব্য পরিপূরক দ্রব্য দুটো কি দ্রব্য পরিপূরক দ্রব্য বোঝা গেছে কমপ্লিমেন্টারি গুডস আচ্ছা এরপর দেখি এরপর হচ্ছে কোন দ্রব্য দুটির আড়াআড়ি স্থিতিস্থাপকতা শূন্য আচ্ছা আমরা সময় নিয়ে ফেলছি ক্লাসের ঠিক আছে আমরা শেষ করে দিই তাড়াতাড়ি অসংশ্লিষ্ট দ্রব্যের আড়াআড়ি স্থিতিস্থাপকতা শূন্য বই এবং সাবান তার মানে বইয়ের সাথে সাবানের কোনো সম্পর্ক নাই বোঝা গেছে পরিবর্তক ও পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে কোন ধরনের স্থিতিস্থাপকতা ঘটে পরিপূরক ও পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে কোন ধরনের স্থিতিস্থাপকতা ঘটে পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে হয়ে থাকে কি হয়ে থাকে আড়াআড়ি স্থিতিস্থাপকতা ঋণাত্মক হয়ে থাকে এই যে চিহ্নটা দেখাই দিলাম চিত্রটা এভাবে নিচে নামতেছে তাই না চিত্রটা কি হয়েছে পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে কি হয়েছে রেখাটা এমন হয়েছে তো এটা হচ্ছে আড়াআড়ি স্থিতিস্থাপকতা ঋণাত্মক ঢালের আর পরিবর্তকের ক্ষেত্রে কি হয় আড়াআড়ি স্থিতিস্থাপকতা ধনাত্মক হয় তার মানে রেখাটা এমন হয়ে থাকে বোঝা গেছে বুঝতে পারছি আচ্ছা তো আমরা একটু ফার্স্ট দেখে ফেলি তো এমসিকিউ গুলো আমি একটু দূরগুলো দেখা দিচ্ছি তোমরা এগুলো পড়ে নিবা ঠিক আছে চাহিদার স্থিতিস্থাপকতা মূলত কি পরিমাপ করে দামের পরিবর্তনে চাহিদার পরিবর্তন দুই দেখবো যদি চাহিদার স্থিতিস্থাপকতা একের চেয়ে বেশি হয় তবে চাহিদা হবে স্থিতিস্থাপক এগুলো কিন্তু আমি আবার পড়াবো ঠিক আছে এগুলো থেকে প্রশ্ন আসবে সেই হিসাবে পড়তে হবে তো চাহিদার স্থিতিস্থাপকতার মান যদি 1 হয় তাহলে কি হবে 1 মানে কি একক স্থিতিস্থাপক তাহলে উত্তর গ ঠিক আছে এবার কি প্রয়োজনীয় পণ্যের চাহিদা সাধারণত হয়ে থাকে প্রয়োজনীয় পণ্য মানে কি এটা আমার লাগবেই এটা স্থিতিস্থাপক হবে না এটা হবে অস্থিতিস্থাপক তাহলে হবে উত্তর খ এরপর দেখব নিম্নলিখিত কোন পণ্যের চাহিদা সবচেয়ে স্থিতিস্থাপক নিম্নলিখিত কোন পণ্যের চাহিদা সবচেয়ে স্থিতিস্থাপক মানে এটা দামের পরিবর্তনের সাথে চাহিদার অনেক বেশি পরিবর্তন হয় সেইটা হচ্ছে আইসক্রিম আইসক্রিমের দামের পরিবর্তন হলে তোমার চাহিদা পরিবর্তন হবে চাল তোমার ভোগ করতে হবে ওষুধ তোমার প্রয়োজনে অবশ্যই লাগবে লবণ তো ভোগ করতেই হয় ঠিক আছে লবণ একটা অস্থিতিস্থাপক পণ্য লবণ সব জায়গাতেই লাগে ঠিক আছে আইসক্রিমটা তোমার দাম বাড়লে তুমি খাবা না দাম কমলে তুমি বেশি ভোগ করবা এটাই পরিবর্তন স্থিতিস্থাপকতা পরিমাপের সূত্রে দাম এবং চাহিদা কোন অনুপাতে বিবেচিত হয় সেটা হচ্ছে গড় স্থিতিস্থাপকতা পরিমাপের সূত্রে দাম ও চাহিদা কোন অনুপাতে বিবেচিত হয় গড় মানে এভারেজ হিসাব করা হয়ে থাকে যদি কোনো পণ্যের দামের পরিবর্তনে চাহিদার কোনো পরিবর্তন না ঘটে তারপরে দামের পরিবর্তনের সাথে চাহিদার পরিবর্তন ঘটে নাই তাহলে সেটা কি হবে স্থিতিস্থাপক কখনোই না পরিবর্তন হচ্ছে না তাহলে সে কি হবে অস্থিতিস্থাপক মানে নিখুঁত অস্থিতিস্থাপক এক কথায় ক্লিয়ারলি বলে দিছে বোল্ড করে বলছে একটু যে কি কোনো পরিবর্তন হয়নি তাহলে নিখুঁত অস্থিতিস্থাপক এরপর দেখবো চাহিদার স্থিতিস্থাপকতার মান ঋণাত্মক হওয়ার কারণ কি চাহিদার স্থিতিস্থাপকতার মান ঋণাত্মক হওয়ার কারণ কি চাহিদার ঋণাত্মক সম্পর্ক চাহিদা যেহেতু ঋণাত্মক তাই এটার স্থিতিস্থাপকতার মান কি আসে ঋণাত্মক আসে এরপর দেখি আচ্ছা যদি চাহিদা স্থিতিস্থাপকতা শূন্য হয় তবে চাহিদা হবে নিখুঁত অস্থিতিস্থাপক এই যে এটাকে বললাম নিখুঁত কথাটা থাকবে না অস্থিতিস্থাপক বলে নিব আমরা ঠিক আছে বিলাসবহুল পণ্যের চাহিদা সাধারণত হয়ে থাকে বিলাসবহুল দামের পরিবর্তনের সাথে তার চাহিদার বেশি পরিবর্তন হয়ে থাকে বিলাসবহুলের ক্ষেত্রে কি হয় দাম বাড়ে চাহিদাও বাড়ে দাম বাড়ে চাহিদাও বাড়ে ঠিক আছে দামও বাড়ে চাহিদাও বাড়ে তাহলে সেটা কি বিলাসবহুল পণ্য এরপর দেখব চাহিদার স্থিতিস্থাপকতার মান যত বেশি চাহিদা তত বেশি হবে কি হবে কি হবে স্থিতিস্থাপক হবে কি হবে স্থিতিস্থাপক হবে দামের পরিবর্তনে মোটায় অপরিবর্তিত থাকলে চাহিদা হবে দামের পরিবর্তনে মোটা অপরিবর্তিত আছে তার মানে পরিবর্তন হয় নাই তাহলে এটা অস্থিতিস্থাপকই হবে তাহলে কি হবে আচ্ছা মোটায় অপরিবর্তিত থাকলে চাহিদা হবে দামের পরিবর্তনে মোট আয় অপরিবর্তিত থাকলে মোটায় যেমন ছিল তেমনই আছে দামটা শুধু কি হয়েছে পরিবর্তন হয়েছে তাহলে কি হয়েছে একক স্থিতিস্থাপক হয়েছে চাহিদার স্থিতিস্থাপকতা গণনার সময় চাহিদা ও দামের আচ্ছা এই প্রশ্নটা তোমরা মার্ক করে হয় এটা নিয়ে আমরা পরে কথা বলবো ঠিক আছে এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো এই প্রশ্নটা আমি এরপরে তোমাদের ক্লিয়ার করে দেবো ঠিক আছে আচ্ছা তাহলে এরপর দেখি 12 চাহিদা স্থিতিস্থাপকতা গণনার সময় চাহিদা ও দামের পরিবর্তনের হার কিভাবে নির্ধারিত হয় শতকরা হারে পরিবর্তন এই যে বলতেছি শতাংশিক পরিবর্তন অথবা আপেক্ষিক পরিবর্তন এটাই কি বোঝায় এভারেজ মানে কি বলে সরি শতকরা হিসাব বোঝায় কি বোঝায় শতকরা হিসাব বোঝায়
যে চাহিদার স্থিতিস্থাপকতা অসীম তাকে বলা হয় স্থিতিস্থাপকতা অসীম তাকে বলা হয় নিখুঁত স্থিতিস্থাপক। ওই যে সেম উল্টাটা, এগুলো আসবে না, এটা আসার মতো প্রশ্ন না, এটা আসার মতো প্রশ্ন না, এগুলো দিবে না। ঠিক আছে, এগুলো জাস্ট আমরা বোঝার জন্য ক্লিয়ারলি নিচ্ছি। এরপরে যেগুলো লাগবে এগুলো তো আমি অবশ্যই বলতেছি। একটি নির্দিষ্ট দামে পণ্যের চাহিদা অপরিবর্তিত থাকলে স্থিতিস্থাপকতার মান হবে কি হবে? শূন্য হবে। একটি নির্দিষ্ট দামে পণ্যের চাহিদা অপরিবর্তিত মানে বাড়ে নাই কমে নাই কিছু নেই, সে শূন্যই আছে, তাহলে সেটা হবে শূন্য। এই যে এই প্রশ্নটা লাগবে, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। এটা একটু দেখো, দাম 20% বেড়ে গেলে তাহলে দামটা কি বাড়ছে না? দামটা কি বাড়ছে? তাহলে বাড়লে হয়েছে 20% মানে প্লাস, চাহিদাটা কি হয়েছে? 10% কমে গেছে, চাহিদাটা কমে গেছে। মনে থাকবে, দাম বাড়ছে চাহিদা কমছে। তো চাহিদা কমা মানে কি? সে -10, সে -10% কমছে, পার্সেন্ট হিসাব বাদ দিলাম। আর দামটা কি হয়েছে? সে 20% বাড়ছে, তার মানে সে কি প্লাস হয়ে গেছে, সে কি হয়ে গেছে? প্লাস 20, তাই তো? প্লাস 20 না? তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? -0.5। কেন হইলো দেখো, এটা তো আমরা বুঝে গেলাম, ক্লিয়ার। এখানে কিন্তু আমার এখন সূত্র বসানোর দরকার নেই, জাস্ট যে মানটা দেওয়া আছে এটাকে নিবা। আর এই যে এখানে 10 কমে গেছে, এখানে চিহ্ন দ্বারা বোঝা যায় না, এখানে কথা দ্বারা বুঝে নিতে হবে যে কমে গেছে, তাহলে আমি একবারই করতে পারবো। আর আমরা কি জানি? চাহিদা কোয়ান্টিটি কোথায় থাকে? উপরে থাকে। দাম কোথায় থাকবে? নিচে থাকবে, দাম অথবা ইনকাম। ঠিক আছে, এগুলো কোথায় থাকবে? নিচে থাকবে। তো নিচে থাকলে ভাগ করে দাও 1/2 মানে 0.5। সামনে মাইনাস চিহ্ন আছে তাই এখানে কি হবে? সামনে মাইনাস চিহ্ন আছে তাই এটা কি হয়ে যাবে? -0.5। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা তাহলে আর আছে দুইটা, আমরা এটা দুইটা দেখব। ঠিক আছে, দামের 15% হ্রাসে চাহিদা 30% বৃদ্ধি পায়, স্থিতিস্থাপকতার মান কত? ওই সেম ভাবেই, ঠিক আছে, সেম ভাবেই করবা। দামের 15% হ্রাসে চাহিদা 30% নিচে থাকবে, চাহিদা বৃদ্ধি পাইছে মানে প্লাস থাকবে, দামটা কি হয়েছে? 15%। ঠিক আছে, তো চাহিদা উপরে যাবে, এটা নিচে থাকবে, তাহলে পরিবর্তনটা হবে -2। কিভাবে হলো দেখাই, আমি দেখাই দিই, এটা কনফিউজ হয়ে যাবে না হলে। চাহিদা 30% বৃদ্ধি পাইছে, চাহিদা বৃদ্ধি পাইছে, আর আমরা জানি কি চাহিদা উপরে থাকে, কিউ উপরে থাকে, নিচে পি থাকবে অথবা ওয়াই থাকবে। যেহেতু পি দেওয়া আছে তাহলে পি নিব। তাহলে চাহিদা 30% বৃদ্ধি পাইছে মানে +30, আর দামটা 15% হ্রাস পাইছে মানে -15। ঠিক আছে, তাহলে 15 2 × 30, এই মাইনাস চিহ্নতে করতেছি তাই -2 কিভাবে হয়েছে বুঝতে পারছি? -2 কেন হয়েছে বুঝতে পারছি তো, তাই না? আচ্ছা, তাহলে লাস্ট আরেকটা মানে এমসিকিউ আছে, এটা আমরা করে দেই। ঠিক আছে, তাই দেখো, একটি পণ্যের দাম 50 টাকা থেকে 60 টাকায় বৃদ্ধি পেলে চাহিদা 100 একক থেকে 80 এককে কমে যায়, চাহিদার স্থিতিস্থাপকতা কত? আচ্ছা, এটা আমি তো উত্তর এমনি দেখাই দিব, কিন্তু তোমরা এটাও তোমাদের নোটে থাকবে, হোমওয়ার্ক। ঠিক আছে, মনে থাকবে, এটা তোমাদের কিসে থাকবে? হোমওয়ার্ক থাকবে, এটা হোমওয়ার্ক থাকবে। এটার উত্তর কত হচ্ছে? ক হচ্ছে -1, আমি বুঝলাম, কিন্তু এটা আমাকে কি করতে হবে? বের করে দেখাই দিতে হবে। এটা কিভাবে হয়েছে এটা তোমরা আমাকে বের করে দেখাবা, কারণ আমি এটা তোমাকে করাই দিছি এরকম। ঠিক আছে, তো না পারলে পরে এটা আমি তোমাদেরকে আবার করাই দিব, চেষ্টা করবা, অবশ্যই চেষ্টা করবা। তো এই যে এটা একটা বোর্ড প্রশ্ন, দেখো একটা চিত্র দিয়ে দিছে, যে বলছে এক্স দ্রব্যের চাহিদা সমীকরণ নির্ণয় করো, উদ্দীপকের আলোকে স্থিতিস্থাপকতা নির্ণয় করে এক্স দ্রব্যের প্রকৃতি নির্ণয় করে মন্তব্য করো। ঠিক আছে, এটা একটা প্রশ্ন। তো এই যে উত্তরগুলো এখানে থাকবে, তা আমি এখন তোমাদেরকে উত্তর আজকে আর দেখাচ্ছি না এটা। ঠিক আছে, এটা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখাই দেবো। এরপর থেকে আবার আমরা এর পরবর্তী যে পর্বটা আছে ওইখানে দিয়ে আমরা দ্বিতীয় অধ্যায়টা ইতি করে দেবো, সমাপ্তি করে দেবো। ঠিক আছে, আর যে এমসিকিউ সিকিউ থাকবে এগুলো কি অবশ্যই আমরা সলভ করব, বাট পরে, আগে আমাদের বেসিকটা ক্লিয়ার করতে হবে। জেবা ধন্যবাদ, জেবা কমেন্ট বক্সে ধন্যবাদ, অনেক দক্ষতার সাথে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আল্লাহ আপনার মঙ্গল করুক, আমিন। ধন্যবাদ আমার জন্য দোয়া করার জন্য। ঠিক আছে, তো সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। আজকে স্টুডেন্ট অবশ্যই অনেক কম, তাই হোক, কি হয়েছে, সমস্যা নেই, যারা আসো অবশ্যই তাদেরকে নিয়ে আমরা ক্লাস করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো আশা করি আরও বেশি বেশি স্টুডেন্ট হবা, যারা রেকর্ড করার চিন্তা ভাবনা করতেছো অথবা করবাই ক্লাসটাই, যে এখন দেখতেছো, মনে করো তোমরা রেকর্ড করতেছো, তাদের জন্য বলতেছি যে এগুলো লাইভ করার চেষ্টা করবা, অনেক কিছু শিখতে পারবা। ঠিক আছে, তো এই টপিকটা আসলে একটু কঠিন ছিল, এটা আসলে একটু হার্ড। ঠিক আছে, আর আজকের দিনই তোমরা নাই, তোমরা প্রথম অধ্যায়ের দিন ক্লাস করলে, যেটা খুব ইজি ছিল। তো ইনশাল্লাহ আজকের ক্লাস আমরা একটু জরিপ করি, যে আমরা তিনটা ক্লাস করে, আচ্ছা তিনটা
প্রথম ক্লাস থেকে আমরা একটা সিকিউ মানে একটা সৃজনশীল 10 যোগ 4 থেকে 5, ঠিক আছে, আমি ধরলাম 14 মার্ক। তারপরে দ্বিতীয় ক্লাস থেকে আমি 10 যোগ, আমি কিন্তু এমনি এমনি বলতেছি না, বুঝযোগ হিসাব দিচ্ছি না, এটা শিওর তুমি এভাবে কমন পাবা। 2 থেকে 3 আমি ধরলাম 12 অথবা 13, ঠিক আছে, কম করে ধরতেছি। তৃতীয় ক্লাস থেকে, আজকের ক্লাস থেকে তোমরা শিওর একটা সৃজনশীল পাবা, এইখান থেকে তোমরা 3টা অথবা 4টা এমসিকিউ পাবা। দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ দেওয়ার জায়গাগুলো এইখান থেকে, ঠিক আছে, আজকে যেটা পড়াইলাম এইখান থেকে বেশি এমসিকিউ আসার জায়গা আছে, উপযোগ থেকেও অবশ্যই দিবে। তাহলে এটা ধরে নিলাম 13, তার মানে 13, 12, 25 আর 14 কত হয়ে থাকে? 39 মার্ক। তুমি জাস্ট 3টা ক্লাসের মধ্যে তোমার 39 মার্ক শেষ হয়ে গেছে, ঠিক আছে। আর কি লাগে? প্রথম পত্রে 39 মার্ক কনফার্ম। তো ঠিক আছে, এরকম যদি আমি তোমাদের 3টা জায়গায় আমার মোট ক্লাস হয়ে যায় 25, তখন হিসাব করো, তুমি পুরো বইটা থেকেই কমন পেয়ে যাবা ইনশাআল্লাহ, ঠিক আছে, ইনশাআল্লাহ। বোঝা গেছে? আচ্ছা, আশা করি নতুন কিছু শিখতে পারছো। যদি নতুন কিছু শিখে থাকো তাহলে এটাই আমার পাওনা, ঠিক আছে। তো ভালো থাকবা, সবাই সুস্থ থাকবা, আর বেশি দেরি করবো না, সবাই খাওয়া দাওয়া করে নাও, অনেক পড়াশোনা হয়েছে, একটু নিজের বিশ্রামের দরকার আছে, ঠিক আছে, একটু রেস্ট করবা, করে অবশ্যই পড়াশোনা অবশ্যই করতে হবে, ঠিক আছে। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, সাবধানে থাকবা, ঠিক আছে। আমার জন্য দোয়া করিও। আল্লাহ হাফেজ, টাটা, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে।